আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন জানাবেন। আশা করছি শুনতে এবং দেখতে কোনো অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম। কে কে আছে আমার সাথে? মিতু আপু আছে, এনা আপু আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপু, আশা করছি আপনিও ভালো আছেন। আহ রিয়ার্ড হাসান আপনার নাম? আজকে আমরা পঞ্চম ক্লাসে চলে আসছি। আমরা একটু স্লো প্রসেসে যাচ্ছি, কারণ আমরা যেহেতু পরিপূর্ণ রাইটিং শিখব, আমাদের ধৈর্য নিয়ে সামনে আগাতে হবে। আপনাদের হোমওয়ার্ক ছিল, আমি গতদিন হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করব হোমওয়ার্কগুলো আপনারা চেষ্টা করেছেন। চলেন আজকে আমরা হোমওয়ার্কটা সলভ করি প্রথমে, তারপর আমরা পরবর্তী 4টি টেন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। একটা মিনিট সময় নিচ্ছি, হোমওয়ার্কের সলিউশনটা একটু আপনাদেরকে দেখাবো আমি। আপনাদের কি ভালো লাগে এখন সেন্টেন্সগুলো রেডি করার জন্য, ট্রান্সলেট করার জন্য বা সাজাতে গিয়ে কি আগের চেয়ে একটু ভালো লাগে, নাকি এখনো পারি না, সমস্যা এরকম মনে হয়? কোনটা? ওয়ার্কশিট 3 দেখেন। আমি আহ, প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে যখন আমরা সেন্টেন্সগুলোকে সাজাতে চাইবো, আমাদের প্রথম কাজই হবে বাক্যটাকে একটু ভেঙে ভেঙে নেওয়া। তো এই প্রথম বাক্যটাকে যদি আমি একটু ভেঙে লিখতে চাই, দেখেন প্রথম বাক্যটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য, পরে বলছে কি বৈশ্বিক অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গুরুত্বপূর্ণ অবদান রাখে, হ্যাঁ, অবদান রাখা ইংলিশ আমরা জানি, তাই না? অবদান রাখা ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউট, আমরা জানি। এখন খেয়াল করেন, আমরা কিন্তু 4টি টেন্স নিয়ে ইতিমধ্যে কথা বলেছি, জানেন তাই না? 4টি টেন্স নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি, এবং সেই জায়গাতে আমরা কিন্তু কি কি শিখেছিলাম বলেন? আমরা কিন্তু সেখানে শিখেছিলাম রাখে, রাখছে, রেখেছে, আর একটা সময় ধরে রাখছে। সময় ধরে রাখছে বলতে 2 দিন ধরে রাখছে, 3 দিন ধরে রাখছে, এরকম সময় উল্লেখ থাকবে। 4টি বিষয়, তাই না? এখন আহ, এই জায়গাগুলোতে আমরা সবসময় ফোকাস করব। এখন এই বাক্যটাতে আছে অবদান রাখে, ভাই রাখে আছে। রাখে মানে আমি বলেছিলাম যে অবদান রাখে ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউট, তাই না? অবদান রাখে মানে কি? কন্ট্রিবিউট। এখন রাখে এটার ইংলিশ হইতে পারে দুইটা, একটা হইতে পারে কন্ট্রিবিউট আর একটা হইতে পারে কন্ট্রিবিউটস। সাবজেক্ট সিঙ্গুলার হলে এস লাগাই দিব কন্ট্রিবিউটস, সাবজেক্ট যদি প্লুরাল হয় এস দিব না। এই হচ্ছে বিষয়টা। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এই বাক্যের আনসার করার ক্ষেত্রে আমাকে কন্ট্রিবিউট অথবা কন্ট্রিবিউটস যে কোনো একটি ব্যবহার করতে হবে। এরপর সাবজেক্টটা যদি বের করি, যে অবদান যে রাখে, গুরুত্বপূর্ণ অবদান রাখে, কে রাখে বা কি অবদান রাখে? আমরা দেখছি যে বৈশ্বিক অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যটা অবদান রাখে। আন্তর্জাতিক বাণিজ্য হলে সারা পৃথিবীর মধ্যে উন্নয়নের সবাই লাভ করে, না খালি প্রফিট আর প্রফিট। তাহলে অবদান রাখে বুঝলাম কন্ট্রিবিউট, আর এটা রাখে কে? আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে আমাদের 1 নম্বরে আমরা ভার্ব পেয়ে গেলাম হচ্ছে অবদান রাখে, কন্ট্রিবিউট। আর কে রাখে, এটি হচ্ছে আমাদের সাবজেক্ট। আর তারপরে কোথায় রাখে? বৈশ্বিক অর্থনৈতিক উন্নতিতে। ঠিক আছে, বৈশ্বিক অর্থনৈতিক উন্নতিতে, এটা হচ্ছে আমাদের ভার্বের পরের অংশ বসবে। এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই, আমার সাবজেক্ট আর ভার্ব পাইলেই হয়েছে।
তাহলে দেখেন আমি বাক্যটাকে কিভাবে লিখি। এই বাক্যটা একটু কঠিন, তো অনেকের জন্যই হয়তো একটু ঝামেলা হবে, এই জন্য একটু বেশি করে বলছি। সব বাক্য হয়তো আমাদের এত এক্সপ্লেন লাগবে না। দেখেন আমি প্রথমে লিখতে পারি যে আন্তর্জাতিক বাণিজ্য ইংলিশ কি? আন্তর্জাতিক ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাইয়া, ইন্টারন্যাশনাল। বাণিজ্য ইংলিশ হচ্ছে ট্রেড। বিজনেস মানে ব্যবসা, আর বাণিজ্য বলতে আমরা আসলে ট্রেড বলি, ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড তাহলে অবদান রাখে, কন্ট্রিবিউট নাকি কন্ট্রিবিউটস? ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু সিঙ্গুলার, তাহলে এস লাগবে, তাহলে হচ্ছে কন্ট্রিবিউটস। ঠিক আছে, কন্ট্রিবিউটস, ইন্টারন্যাশনাল ট্রেড কন্ট্রিবিউটস। তারপর বলছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ অবদান রাখে। গুরুত্বপূর্ণ অবদান রাখে মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ ভাবে অবদান রাখে, মানে অনেক গুরুত্বপূর্ণ আর কি, এটার যে অবদানটা রাখতেছে এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে গুরুত্বপূর্ণ শব্দটার জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি সিগনিফিকেন্টলি। সিগনিফিকেন্টলি লিখতে পারি, আপনি চাইলে ইম্পর্টেন্টলিও লিখতে পারেন, তবে এখানে সিগনিফিকেন্টলিটা সুন্দর। ইন্টারন্যাশনাল ট্রেড কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি কোথায় রাখে? টু গ্লোবাল ইকোনমিক। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্য কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি গুরুত্বপূর্ণভাবে অবদান রাখে টু গ্লোবাল ইকোনমিক, বৈশ্বিক অর্থনীতিতে, বৈশ্বিক অর্থনীতিতে। আর বৈশ্বিক অর্থনৈতিক উন্নতিতে কথাটা আছে, উন্নতিতে কথাটা তো আমি লাগাইতে ভুল করছি, তাহলে এটা গ্রোথ লাগাই দিই তাহলেই হয়ে গেল। দেখেন গ্রোথ, টু গ্লোবাল ইকোনমিক গ্রোথ, তাহলে বৈশ্বিক অর্থনৈতিক উন্নতিতে, এই যে তে কথার জন্য টু লিখছে, অনেকে বলেন প্রিপোজিশনের ব্যবহার বুঝি না, এই যে টু ব্যবহার করছি কেন? কারণ এটা অর্থনীতিতে যে যে উন্নতির বিষয়টা আছে, বৈশ্বিক অর্থনৈতিক উন্নতিতে তে বোঝাইতে গিয়ে টুটা লাগাইছি ভাই, এটাই হচ্ছে বিষয়টা। এটা আপনি বলতে পারেন যে ভাইয়া এটা তো এখন পারি না, পারবেন ভাইয়া, লাইগা থাকেন না, দেখতে থাকেন, এরকম বাক্য আপনি আরো 1-200 দেখেন, একটা সময় দেখবেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ইন্টারন্যাশনাল ট্রেড প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন গ্লোবাল ইকোনমিক ডেভেলপমেন্ট, আপনি লিখতে পারেন, বাট একটু ঘোরানো হয়ে যায়, কারণ ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভূমিকা পালন করে আর অবদান রাখের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তো আমরা ওইভাবে লিখবো না, আসলে লিখলে এটা অনেক মানে বলা হয় ঠিক আছে, বাট অনেক ঘুরিয়ে বলা হয়, এত ঘুরিয়ে আসলে বলা ঠিক হবে না। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ গ্লোবাল ইকোনমিক ইন্টারন্যাশনাল ট্রেড প্লেস না, এইভাবে আপনি সাবজেক্ট ভার্ব আগে লিখতে হবে ভাই, আগে সাবজেক্ট ভার্ব ঠিক রাখতে হবে, তারপরের বাকি কিছু। ঠিক আছে, ধরেন বিষয়টা অনেক এরকমের, যে সহজ জিনিস দিয়ে যদি বুঝি, আমি বলছি যে আই গো টু স্কুল, এখন আপনি বলতেছেন না ভাই আমি লিখবো কি যে টু স্কুল, টু স্কুল আই গো, আমি এইভাবে লিখবো। এখন এইভাবে লিখলে কি হবে বলেন? ঘাটতারামি করলে হবে? কিছু কিছু জিনিস আমি কি বলছিলাম, যে যখন আমরা অ্যাডভার্বিয়াল মানে গুলো পাবো সেগুলোকে আমরা আগে পরে বসাইতে পারি। এই বাক্যটার মধ্যে যে অবদানটা যে বাক্যটা রাখতেছে, যে এই ভার্বের অবজেক্ট হিসাবে হচ্ছে অংশটা কাজ করতেছে, যে কোথায় অবদানটা রাখে, এই বিষয়টা বোঝানোর জন্য এটা শেষেই বসবে। ঠিক আছে, যে কোথায় অবদানটা রাখতেছে, কিসে অবদানটা রাখতেছে, শেষেই বসবে, এটাকে আগে দিলে হবে না। ঠিক আছে, আমি আশা করবো বুঝাচ্ছেন আপনারা। সুমিত ভাই প্রিপোজিশন ঠিক হয়ে যাবে। টু বাই ইন ইউজের ব্যবহার আমার সাথে লেগে থাকেন, সেন্টেন্স দেখতে দেখতে হয়ে যাবে। ভাই রে মাত্র শুরু করলাম, হ্যাঁ এখন আমরা সেই 1 নাম্বার লেকচারে আছি, সামনে বহু দূর। হ্যাঁ, না মেহেদি ভাই এখানে ইন না দিয়ে টু দিলে ভালো হবে। ঠিক আছে, ইন বলতে বোঝায় কোনো কিছুর ভিতরে। হ্যাঁ, এখানে মূলত বোঝাচ্ছে প্রতি, উন্নতির প্রতি বা উন্নতির মধ্যে কি করে অবদান রাখে। ঠিক আছে, উন্নতিতে অবদান রাখে, এখানে মধ্যে অবদান রাখে এরকম কিছু বোঝাচ্ছে না। হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনি রুল দিয়ে আপনি এগুলো বুঝতে পারবেন না, এগুলো দেখতে থাকেন, পড়তে থাকেন, একটা সময় গিয়ে দেখবেন এগুলো আপনারা পারছেন। পরেরটা দেখেন, এই শহরটি অনেক আন্তর্জাতিক পর্যটককে আকর্ষণ করেছে। করেছে, আকর্ষণ করা ইংলিশ কি? অ্যাট্রাক্ট। আকর্ষণ করা ইংলিশ কি? অ্যাট্রাক্ট। দেখেন আকর্ষণ করা ইংলিশ হচ্ছে অ্যাট্রাক্ট। যদি বলা হয়তো আকর্ষণ করে, করে বলে অ্যাট্রাক্ট হইতে পারতো, আবার এটার সাথে চাইলে অ্যাস হইতে পারতো, অ্যাট্রাক্টস হইতে পারতো। করছে যদি বলতে আকর্ষণ করছে তাহলে আইএনজি হইতো,
আর বলেছে করেছে, করেছে মানে করে ফেলছে, করে ফেলছে মানে ভাইয়া ভার্ব থ্রি, তাহলে অ্যাট্রাক্টেড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে? অ্যাট্রাক্টেড। আর বলছিলাম সাবজেক্ট দেখে হ্যাভ হ্যাজ একটা লাগাইতে হবে, যেটা করে ফেলছে তাহলে সামনে একটা হ্যাভ হ্যাজ লাগাইতে হবে, শুধু ভার্ব থ্রি তো লেখা যায় না। এখন দেখেন পুরো বাক্যটিকে যদি আমি ভাঙি, এই শহরটি, এই শহরটি মানে কি? দিস সিটি, এই শহরটি অনেক আন্তর্জাতিক পর্যটককে, অনেক মানে কি? মেনি ইন্টারন্যাশনাল টুরিস্ট, হ্যাঁ, অনেক আন্তর্জাতিক পর্যটককে আকর্ষণ করেছে। আকর্ষণ করেছে মানে হচ্ছে হ্যাভ অ্যাট্রাক্টেড অথবা হ্যাজ অ্যাট্রাক্টেড। তাহলে কে আকর্ষণ করেছে? এই শহর, দিস সিটি, এটা আমার সাবজেক্ট। তাহলে দিস সিটি এখন একটা বুঝাইলে হ্যাজ হয়, দিস সিটি হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ইন্টারন্যাশনাল টুরিস্ট, হয়ে গেল। বুঝতে পেরেছেন? এখন অনেকে আছে যে দি টাউন বলবেন, দি টাউন বলা যাবে না এখানে, এই শহরটি, দি টাউন মানে হচ্ছে শুধু শহরটি। আমরা বলছি এই শহরটি, এই কথাটার জন্য আমাদেরকে একটা দিস এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখানে লিখতেছি যে দিস সিটি, এই শহর হ্যাজ অ্যাট্রাক্টেড। এইটা সবাই পারছেন না ভাই? এমন কেউ আছেন যে এই বাক্যটা পারেন নাই? এইটা না পারলে আসলে আমরা অনেক পিছায় আছি এখন পর্যন্ত। আমাকে একটু বলেন তো, এমন কেউ আছেন কিনা যে এই বাক্যটা পারেন নাই? ঠিক আছে, দিস সিটি হ্যাজ অ্যাট্রাক্টেড মেনি ইন্টারন্যাশনাল টুরিস্ট। অনেকে শুধু টুরিস্ট লিখছেন, ভাই এসটা দিয়েন, হ্যাঁ, কারণ অনেক অনেক আন্তর্জাতিক পর্যটককে যখন আমি বলছি তখন অনেক পর্যটক মানে কি একজন নাকি অনেকজন? অনেকজন। তো এই বিষয়টা খেয়াল রাখেন, একটু নোট করে রাখেন যে আপনি যখন কোনো জায়গায় ব্যবহার করতেছেন অল স্টুডেন্টস, তখন অলের পরে তো ভাই স্টুডেন্ট বললে হবে না, আপনাকে স্টুডেন্টস বলতে হবে। আপনি বলতেছেন মেনি, তো মেনি আপনাকে স্টুডেন্টস বলতে হবে, অনেক ছাত্রছাত্রী। আপনি বলতেছেন সেভরাল, সেভরাল মানে কি? কয়েকটি, কয়েকজন শিক্ষার্থী, তখন আপনাকে ওই স্টুডেন্ট লিখলে হবে না, তো ভাই স্টুডেন্টস লিখতে হবে, সেভরাল স্টুডেন্টস, কয়েকজন শিক্ষার্থী। এগুলো এগুলো তো ন্যাচারালি মানে চলে আসবে যে আমি কোনটার সাথে কি লিখবো। আমি মেনি লিখতেছি আর আমি স্টুডেন্ট লিখে বসে আছি, তাহলে হবে? হবে না। ওকে, এমন কেউ আছেন যে বাক্যটা পারেন না? আমাকে একটা নক করেন না, একটু লেখেন মেসেজে, কমেন্টে, কেউ আছেন কিনা যে বাক্যটা পারেন না? পরেরটা দেখেন, পরে কি বলেছে? এখানে আছে সরবরাহ করেছে, করেছে মানে ভার্ব থ্রি, আর ভার্ব থ্রির আগে হ্যাভ হ্যাজ লাগবে। তো দেখি কি আছে বাক্যটা। বাক্যটাতে বলছে এনজিও গুলো, তার মানে কাজটা করতেছে এনজিওরা, এনজিও গুলো, দেখেন এনজিও গুলো দুর্যোগ আঘাত হানার পর, দুর্যোগ আঘাত হানার পর মানে হচ্ছে আঘাত করা, ইংলিশ আপনারা জানেন, স্ট্রাইক মানে হচ্ছে কাউকে আঘাত করা। দুর্যোগ আঘাত হানার পর থেকে, পর থেকে, আচ্ছা থেকে তো অর্থটা এখান থেকে এটার সাথে নিয়ে নেই, একসাথে নিয়ে নেই যে দুর্যোগ আঘাত হানার পর থেকে ত্রাণ, ত্রাণ সরবরাহ করছে। তাহলে এখানে ত্রাণ সরবরাহ করছে, কি সরবরাহ করছে? ত্রাণ সরবরাহ করছে, এটা আমাদের একটা অবজেক্ট। আর মানে সরবরাহ করছে, এটা হচ্ছে আমাদের বাক্যের ভার্ব। দেখেন যেহেতু বলছে করছে, তাহলে আমার আইএনজি আসবে। এখন সরবরাহ করা ইংলিশ আছে দুইটা, একটা আছে প্রোভাইড আর একটা আছে সাপ্লাই। আপনি যে কোনোটা লিখতে পারেন, আপনি প্রোভাইড লিখলেও হবে, আপনি সাপ্লাই লিখলে হবে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখতে পারেন। আমরা প্রোভাইড দিয়েই করি। এখন যেহেতু করছে, তাহলে প্রোভাইডের সাথে প্রোভাইডিং হবে। তাহলে প্রথম আমার কথা হচ্ছে আমার লাগবে বাক্যে প্রোভাইডিং, এবং প্রোভাইডিং এর আগে আমার লাগবে কি? এমিজার লাগবে। এখন আমাকে তাহলে সাবজেক্ট আগে বুঝতে হবে যে কাজটা কে করে, সেই অনুযায়ী তো আমি এমিজার দিব। তাহলে বলেছে এনজিও গুলো, এনজিও গুলো ইংলিশ হচ্ছে এনজিওস, এনজিওস, এনজিওর সাথে ক্যাস লাগাই দিলে হয়, এটা হয়ে যায় এনজিও গুলো, হ্যাঁ, এনজিওস, এনজিওস। এখন যেহেতু প্লুরাল আছে ভাই, তাহলে আর হবে দা, মানে আপনি চাইলে সামনে দি লাগাতে পারেন, দা এনজিওস, দি না দিলে অসুবিধা নেই। এনজিওস আর প্রোভাইডিং, দিচ্ছে, কি দিচ্ছে ভাই? ত্রাণ দিচ্ছে, ত্রাণ। ত্রাণ ইংলিশ হচ্ছে রিলিফ, ত্রাণ, ত্রাণ ইংলিশ আমরা কি বলি? রিলিফ বলি, রিলিফ। এখন এই যে এই পর্যন্ত আমি লিখলাম, যারা হচ্ছে সহজ সরল তারা শুধু এতটুকুই ভাববে
জানেন অনেকেই আছে। এই যে বাক্যটা আমি দেখাচ্ছি, এই জন্য দেখাচ্ছি যে মাঝে মধ্যে আপনারা এরকমের শক খাবেন, শক মাঝে মধ্যে খাবেন। কেন খাবেন? কারণ বেসিক জিনিসটার মধ্যে আপনি জোর মানে দিচ্ছেন না। আপনি শুধুমাত্র সরবরাহ করেছে, আপনি চলে গেলেন প্রোভাইডিং এ। কিন্তু আমি বলেছি আমাদের 4টা টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে সরবরাহ করে, কন্টিনিউয়াস হচ্ছে সরবরাহ করছে, পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সরবরাহ করেছে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সরবরাহ করছে। তাহলে সরবরাহ করছে এটাই কন্টিনিউয়াসে থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? সময় উল্লেখ থাকলে, সময় উল্লেখ থাকলে আমাকে পারফেক্ট কন্টিনিউয়াস লিখতে হবে। এই বাক্যে সময় উল্লেখ আছে না? এই যে থেকে, দুর্যোগ আঘাত হানার পর থেকে বলা আছে, দুর্যোগ আঘাত হানার পর থেকে, 2 দিন ধরে, ফর 2 days, আর শুক্রবার থেকে, সিন্স ফ্রাইডে। সময় উল্লেখ থাকলে তখন আর এই আর দিয়ে লেখা যাবে না। তখন বলছিলাম যে প্রোভাইডিং হবে ঠিক আছে, কিন্তু সামনে হ্যাভ বিন বা হ্যাজ বিন লিখতে হবে। সো যেহেতু প্লুরাল আছে ভাই, তাহলে আমাকে অবশ্যই এখানে হ্যাভ বিন লিখতে হবে। যদি আমি হ্যাভ বিন না লিখি আমি উত্তর ভুল করব। তো এইভাবে করছের দিকে শুধু ফোকাসটা করেন না, শুধু করছে এটার দিকে ফোকাস না করে সময় উল্লেখ আছে কিনা দেখে নিন। এটা কিন্তু ওই পাস্টের আলোচনায়, ফিউচার আলোচনায় গেলে সেম বিষয়গুলো আসবে। সো আমরা এখানে আর লিখতে পারছি না। আমি আশা করব বুঝেছেন কেন আর লিখতে পারছি না। এগুলো নিয়েই কিন্তু গত কয়েকটা দিন কথা বলতেছি ভাই, এরপরও যদি এখনো গোছায় উঠতে না পারি আমরা, খুবই দুঃখের বিষয়। এনজিওস হ্যাভ বিন প্রোভাইডিং রিলিফ, হ্যাঁ রিলিফ দিচ্ছে। তাহলে দেখেন এনজিও গুলো পেয়ে গেছি, তারপরে হচ্ছে ত্রাণ সরবরাহ করছে, এইটাও পেয়ে গেছি। এখন হচ্ছে দুর্যোগ আঘাত হানার পর থেকে, পর কথাটা আছে, পর থেকে কথাটা আছে। তাহলে আমরা এখানে লিখবো সিন্স। থেকে অর্থে আমরা কি লিখি? সিন্স দা দুর্যোগ, ইংলিশ হচ্ছে ডিজাস্টার, ডিজাস্টার, সিন্স দা ডিজাস্টার স্ট্রাক, সিন্স দা ডিজাস্টার স্ট্রাক, স্ট্রাক মানে হচ্ছে আঘাত হানা। সিন্স দা ডিজাস্টার স্ট্রাক, দুর্যোগ আঘাত হানার পর থেকে, সিন্স দা ডিজাস্টার স্ট্রাক। আপনারা এই জায়গাটাতে একটা জিনিস অ্যাড করে নেবেন আজকে একটু, সেটা হচ্ছে আপনার সিন্সের পরে আমরা নর্মালি দেখে আসছি কি যে সিন্সের পরে হচ্ছে এরকম থাকবে যে সিন্স ফ্রাইডে, শুক্রবার থেকে, না শুক্রবার থেকে আমরা এটা শিখে আসছি। গত সপ্তাহ থেকে, সিন্স লাস্ট উইক, সিন্স লাস্ট উইক। আপনারা এইটা পারেন তাই না? সিন্সের পরে এরকম ভাবে সময় থাকবে, এটা পারেন। বাট মাথায় রাখেন ভাইয়া, আমরা সিন্সের পরে না, আমরা যদি চাই সেন্টেন্সও লিখতে পারি, সেন্টেন্সও লিখতে পারি সিন্সের পরে। সেন্টেন্স মানে সিন্সের পরে সাবজেক্ট ভার্বও লিখতে পারি। যেমন আমি যদি বলতে চাই যে তার চলে যাওয়ার পর থেকে, তার চলে যাওয়ার পর থেকে, এই যে কথাটা তার চলে যাওয়ার পর থেকে, সিন্স হি ওয়েন্ট, সিন্স হি ওয়েন্ট মানে কি? সে চলে গেছে, তার মানে সেই সময় থেকে, তার চলে যাওয়া থেকে, সহজ করে বাংলায় বললে সিন্স হি ওয়েন্ট, সে চলে যাওয়া থেকে, তার চলে যাওয়া থেকে। তো সিন্সের পরে আমরা এইভাবে সেন্টেন্স লিখতে পারবো, এটা মাথায় রাখেন, একই বিষয়। কারণ আমি যখন বলতেছি যে সিন্স হি ওয়েন্ট, সিন্স হি ওয়েন্ট, তার চলে যাওয়ার পর থেকে, তার চলে যাওয়ার পর থেকে কিছু একটা হচ্ছে, ধরেন তার চলে যাওয়ার পর থেকে she is she is she is স্যাড, ধরেন সহজ কথা লিখি, she is sad since he went, তার চলে যাওয়ার পর থেকে সে দুঃখিত, সে কষ্টে আছে, মন খারাপ। হ্যাঁ, she is depressed since he went, তার চলে যাওয়া থেকে, তার চলে যাওয়া থেকে সে কি ডিপ্রেসড হয়ে আছে, হতাশ হয়ে আছে। এইভাবে সিন্সের পরে অনেক সময় দেখা যাবে সেন্টেন্স দিয়ে দিচ্ছে ভাই, ভয় পায়েন না, একই কথা। ওকে, এটা একটু নোট করে রাখবেন। তাহলে আমরা এই বাক্যটা আশা করি বুঝেছি। এনজিওস হ্যাভ বিন প্রোভাইডিং রিলিফ সিন্স দ্য ডিজাস্টার স্ট্রাক, এখানে এই সিন্স এটা সাবজেক্ট আর স্ট্রাকটা হচ্ছে ভার্ব। দুর্যোগ আঘাত হানার পর থেকে এনজিও গুলো ত্রাণ দিচ্ছে। এই বাক্যটা একটু টাফ ছিল, আশা করছি বুঝেছেন। পরেরটা দেখেন, নাম্বার 4-এ আমরা কি বলছি? নাম্বার 4-এ বলছি যে কারখানাটি চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়িয়েছে, কারখানাটি চাহিদা পূরণের জন্য
উৎপাদন বাড়িয়েছে, বাড়িয়েছে মানে কাজটা করে ফেলছে ভাই, ভার্ব 3 হবে। বাড়ানো ইংলিশ কি? বাড়ানো ইংলিশ হচ্ছে ইনক্রিজ। তার মানে আমি শিওর যে এখানে ইনক্রিজড কথাটা আমাকে ভার্ব 3 বা কথাটা ব্যবহার করতে হবে, ইনক্রিজড। আর ইনক্রিজটির আগে লাগবে আমার হ্যাভ অথবা হ্যাজ। তাহলে সাবজেক্টটা দেখে নিতে হবে। সাবজেক্ট হচ্ছে কারখানাটি। কারখানাটি মানে কি? দা ফ্যাক্টরি। কারখানা ইংলিশ কি লিখবো? দা ফ্যাক্টরি। দা ফ্যাক্টরি একটা, তাহলে হ্যাজ হবে। দা ফ্যাক্টরি হ্যাজ ইনক্রিজড। তাহলে কারখানাটি বাড়িয়েছে। হ্যাঁ, কি বাড়িয়েছে ভাই? কি বাড়িয়েছে বলেন? তার উৎপাদন বাড়িয়েছে। তার উৎপাদন, তার উৎপাদন ইংলিশ কি? দ্য ফ্যাক্টরি হ্যাজ ইনক্রিজ ইটস প্রোডাকশন। দ্য ফ্যাক্টরি হ্যাজ ইনক্রিজড ইটস প্রোডাকশন। কারখানাটি তার উৎপাদন বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? রিজনটা কি? চাহিদা পূরণের জন্য। তাহলে হচ্ছে ফর। ফর ফর মানে পূরণ করা। ইংলিশ আমরা অনেক কিছু লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি যে ফর মিটিং, মিটিং ডিমান্ড। ডিমান্ড পূরণ করার জন্য, চাহিদা পূরণ করার জন্য। আপনি চাইলে যদি আপনি বলেন যে ভাই আমি ফর মিটিং লিখবো না, আমি লিখবো টু মিট ডিমান্ড, টু মিট ডিমান্ড লিখবো, ভাইয়া হবে। আপনি টু মিট লিখলেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, টু মিট ডিমান্ড, চাহিদা পূরণের জন্য। ঠিক আছে? দ্য ফ্যাক্টরি হ্যাজ ইনক্রিজ ইটস প্রোডাকশন ফর মিটিং ডিমান্ড। ফর মিটিং ডিমান্ড অথবা টু মিট ডিমান্ড। একটা দিয়ে দিলে ভাল লাগে। হ্যাঁ, ফর মিটিং দ্য ডিমান্ড মানে ডিমান্ডটা তো সে একদম নির্দিষ্ট বুঝতে পারছে, একটা দিয়ে দিলে ভালো হয়, না দিলে অসুবিধা নাই। ঠিক আছে? মিটিং, টু মিটিং, টু মিট দ্য ডিমান্ড অথবা ফর মিটিং দ্য ডিমান্ড। এখানে একটা বিষয় খেয়াল করেন যে দিকে আমি আসলে মনোযোগ দিতে গিয়ে ভুলভাল বলছি, সেটা হচ্ছে এই ইটসের দিকে একটু দেখেন ভাইয়া। ইটের দুইটা ফর্ম আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইটস আর একটা হচ্ছে ইটস, দুটি জিনিস। দেখেন যদি আপনি ইটস লেখেন, অ্যাপোস্ট্রোফি আজ যদি দেন, এটা হচ্ছে ইট ইজ। আর যখন আপনি ইটস লিখবেন, এই ইটস মানে হচ্ছে এর, এবং এটি হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। এটি একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। তো আমি এখানে বলে দিচ্ছি যে এর উৎপাদন, এর উৎপাদন মানে হচ্ছে তার উৎপাদন। কারণ এর যেই কথা তার একই কথা, তার উৎপাদন মানে এর উৎপাদন। এই জন্য আমি ইটস প্রোডাকশন লিখছি, এখানে কোনো অ্যাপোস্ট্রোফি দিয়ে নেই। অ্যাপোস্ট্রোফি দিলে কিন্তু আবার মানে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দ্য ফ্যাক্টরি হ্যাজ ইনক্রিজড ইটস প্রোডাকশন টু মিট ডিমান্ড অথবা টু দ্য ডিমান্ড, যেটা বলেন আপনি। সত্যি করে বলেন তো, হোমওয়ার্ক কে করেন নাই? 12 জন এখন লাইভে আছেন, 12 জন 13 জন লাইভে আছেন। 13 জনের মধ্যে থেকে কে হোমওয়ার্ক করেন না একটু বলেন, চেষ্টা করেন নাই কে? আচ্ছা, মিজানুল হক ভাই বলছে ফর কমপ্লিটিং ডিমান্ড। ভাই কমপ্লিটিং মানে হচ্ছে সম্পূর্ণ করা, ডিমান্ড আমরা সম্পূর্ণ করি না, ডিমান্ড আমরা মানে পূরণ করার চেষ্টা করি, মিট করার চেষ্টা করি। ঠিক আছে? আপনি এখানে টু মিট দ্য ডিমান্ড, এই পূরণ করা অর্থে মিট কথাটা ব্যবহার করি, চাইলে ফুলফিল কথাটা বলা যাইতো, বাট মিট কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য আমরা মিট কথাটা ব্যবহার করছি। ঠিক আছে? ফুলফিল দিলেও হইতো। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব ভাই যদি আপনি প্রথমে এটা লিখতেন যে টু ফুলফিল ইটস ডিমান্ড দ্য ফ্যাক্টরি হ্যাজ এক্সপেন্ডেড ইটস প্রোডাকশন। এক্সপেন্ড কথাটা এখানে বলা যাবে না। এক্সপেন্ড মানে হচ্ছে প্রশস্ত করা, বৃদ্ধি করা, এরকম। হ্যাঁ, ওরকমে আসলে বলা ঠিক হবে না, এখানে ইনক্রিজড। হ্যাঁ, এটা বলতে হবে। বাট
এখন শোনা যাচ্ছে আশা করছি। আমার কতটুকু শুনতে পাননি? আমি এই বাক্যটিতে বলছিলাম যে কৃষকরা, হ্যাঁ কৃষকরা, তাহলে দা ফার্মার্স গ্রহণ করেছে, গ্রহণ করা ইংলিশ হচ্ছে অ্যাডপ্টেড, ঠিক আছে। এখন এই গ্রহণ করা অর্থে আপনারা অনেকে বলবেন যে ভাই গ্রহণ করা মানে তো রিসিপ্ট। আরে ভাইয়া রিসিপ্ট মানে হচ্ছে কোন একটা কিছু নিলাম, আমার হাতে কিছু একটা দিলেন, আপনি একটা বই দিলেন, এটা রিসিপ্ট। আর রিসিপ্ট, আই হ্যাভ রিসিপ্ট, আমি রিসিভ করেছি। বাট এখানে এই কৃষকরা যে নতুন অর্গানিক ফার্মিং এর যে মেথডটা গ্রহণ করেছে, এটা আসলে বোঝাচ্ছে তারা খাপ খাইয়ে নিয়েছে, এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিয়েছে, তারা নিজেকে এটার সাথে রিলেট করতেছে, তারা আস্তে আস্তে এই জিনিসগুলো গ্রহণ করে নিজেদের উৎপাদন বাড়াচ্ছে। তাহলে আপনাকে বা সেন্সে এটি জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে, যে গ্রহণ করেছে মানে এখানে রিসিভ বুঝাইতেছে না, এখানে গ্রহণ করেছে মানে খাপ খাইয়ে নিয়েছে, মানিয়ে নিয়েছে, ওইটার সাথে তারা নিজেদেরকে আস্তে আস্তে সংযুক্ত করতেছে, এই জন্য আমরা অ্যাডপ্ট কথাটা ব্যবহার করছি। দ্য ফার্মার্স হ্যাড অ্যাডপ্টেড নিউ মেথডস অফ অর্গানিক ফার্মিং। ক্লিয়ার কথা? সমস্যার তো কিছু নাই। আচ্ছা আমি মনে হয় একটা জিনিস ভুল করছি, এখানে তো লেখা করছে, আমি তো বারবার দেখতেছি করেছে। এখন ভাই করছে যেহেতু বলছে, তাহলে তো কন্টিনিউয়াসে লিখতে হবে। আই এম রিয়েলি সরি, হ্যাঁ করছে বলেছে, যেহেতু করছে বলেছে, যদি এখানে বলতো করেছে, আমি এটা একটু ঠিক করে দেই, যদি এখানে বলতো করেছে তাহলে আমাদের এই বাক্যটা ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের বাক্যটা করেছে না, আমাদের বাক্যটা ছিল করছে, মানে কন্টিনিউয়াসে ছিল। করছে, করছে বললে তাহলে আমাদের এখানে একটু অল্প একটু চেঞ্জ করতে হবে, অল্প একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা জাস্ট এখানে লিখব ফার্মার্স আর অ্যাডপ্টিং, আইএনজি করে দেব, ওই যে আইএনজি করে দেব, সরি অ্যাডপ্টিং, হ্যাঁ, তাহলে লিখব ফার্মার্স আর অ্যাডপ্টিং নিউ মেথডস অফ অর্গানিক ফার্মিং, ব্যাস হয়ে গেল। পরেরটা দেখেন, গণমাধ্যম মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করছে। এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি এই মিডিয়া আমাদেরকে খাইছে, হ্যাঁ। বিষয়টা অনেকটা এরকমের যে আপনার ওই যে আপনারা বাংলা মুভি যদি আগে দেখে থাকেন, আনোয়ার হোসেন বলছে কি করতো, আনোয়ার হোসেন এরকম ছিল, হার্ট অ্যাটাকের যত মানে বাংলা সিনেমাতে হার্ট অ্যাটাকের যত সিন আছে, ওনারে মনে হয় কেউ পাস করতে পারে না, কিছু হলে বলে বনে বনে শেষ, ঠিক আছে। এই এই মিডিয়ার এই সিনেমা দেখা বাংলাদেশের কত মানুষ যে সামান্য বুকে গ্যাস্ট্রিকের ব্যথা হলে হাসপাতালে দৌড়াইয়া যায়, আপনারা চিন্তা করতে পারবেন, আপনারা এটা চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ মানুষ এটা করে। তো এই মিডিয়াতে অনেক কিছু দেখায়, ধরেন কোনো এক জায়গায় বলে দিল যে আপনি যদি হচ্ছে গ্রিল চিকেন খান তাহলে আপনার 100% আপনার ক্যান্সার হবে। আপনি দেখেন, আপনাকে যতই আমি বলি সিগারেট খাওয়াটা ঠিক না, যে খায় ওরে আপনি বাঁচাতে পারবেন না, কিন্তু ও খাওয়ার সময় খাবে, কিন্তু পরবর্তীতে ওর ভিতরে টেনশন কাজ করবে। যে লোকটা ওই যে গ্রিল চিকেন খাচ্ছে, খাওয়ার সময় কিন্তু সে মজা করে খাবে, কিন্তু খাওয়ার পরে তার মনে পড়বে ও ডাক্তার না বলছিল গ্রিল চিকেন খেলে ক্যান্সার হবেই। টেনশন টেনশন, ঠিক আছে। তো মানুষের মনের মধ্যে এরকম কিন্তু অনেক জটিলতার বিষয় আছে। তো মিডিয়া আমাদের ভালো করার চেয়ে অনেক সময় অনেক বেশি খারাপ করে ফেলে আর কি, অনেক বেশি করে মাঝে মধ্যে। দেখেন এই বাক্যটা বলতেছে গণমাধ্যম, গণমাধ্যম তাহলে মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির বিষয়ে, মানসিক স্বাস্থ্য মানে কি, মেন্টাল প্রবলেম আমরা বলতে পারি। এখন মানসিক স্বাস্থ্য সমস্যা যদি বলতে চাই তাহলে মেন্টাল হেলথ প্রবলেমস, এইভাবে যাইতে হবে। আর বিষয়ে আমরা অ্যাবাউট লিখতে পারি, সচেতনতা বৃদ্ধি করে, আমরা এটা ইতিমধ্যে শিখেছি যে প্রমোট অ্যাওয়ারনেস, তাই না। তো ওখানে বলছে করছে, খেয়াল করতে হবে, করছে মানে কন্টিনিউয়াস, তার মানে প্রমোটিং। আর প্রমোটিং মানে হচ্ছে গণমাধ্যম আছে, তাহলে আমাদেরকে অ্যামিজার যে এখন একটা লাগাইতে হবে সামনে। তাহলে আমরা দেখেন বাক্যটা লিখতে পারি এইভাবে, গণমাধ্যম ইংলিশ হচ্ছে কি মিডিয়া, তো আমরা বলতে পারি দ্য মিডিয়া, দ্য মিডিয়া গণমাধ্যম। এখানে মিডিয়া গুলো বলে নাই, গুলো বললে আমরা হচ্ছে মিডিয়াস লিখে দিতাম। গণমাধ্যম ইজ, গণমাধ্যম ইজ প্রমোটিং,
প্রমোটিং, যে কি করছে, বৃদ্ধি করছে, কি বৃদ্ধি করছে, অ্যাওয়ারনেস বৃদ্ধি করছে, অ্যাওয়ারনেস। হ্যাঁ, দ্য মিডিয়া ইজ প্রমোটিং অ্যাওয়ারনেস কি সম্পর্কে, অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যুস। বলেছিলাম আমরা ফর্মাল রাইটিংয়ে প্রবলেম কথাটা ব্যবহার না করে ইস্যু কথাটা ব্যবহার করবো, এই জন্য ইস্যুস কথাটা নিয়ে আসছি, অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যুস। আপনি চাইলে এই বাক্যটাকে এইভাবেও লিখতে পারতেন যে দ্য মিডিয়া ইজ রেইজিং মানেও কিন্তু বৃদ্ধি করা, রেইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যু, মেন্টাল হেলথ ইস্যুস। ওকে, ক্লিয়ার আছে আশা করছি আমরা সবাই। পরেরটা দেখেন, পরে বলছে যে তিনি 2015 সাল থেকে এই ক্লিনিকে রোগীদের চিকিৎসা করছেন। ভাইয়া করছেন মানে কন্টিনিউয়াস হবে, আবার দেখলাম সময় উল্লেখ আছে, তাহলে চিকিৎসা করছেন। খেয়াল করেন আমি বিষয়গুলো বারবার বলতেছি, এরপরে যদি ধরতে না পারেন আর কি করব বলেন। চিকিৎসা করছেন মানে হচ্ছে ট্রিট মানে হচ্ছে চিকিৎসা করা, আমরা ইতিমধ্যে বলেছি। আর যেহেতু এখানে সময়ের কথা বলেছে, তার মানে এখানে এমএজআর দেওয়া যাবে না, আমাকে হ্যাভ বিন হ্যাজ বিন দিতে হবে। তাহলে যেহেতু বলছে তিনি মানে একজন, তাহলে হি হ্যাজ বিন, ঠিক আছে, হি হ্যাজ বিন ট্রিটিং বলছে রোগীদের, তাহলে হি হ্যাজ বিন ট্রিটিং দ্য প্যাশেন্টস ইন দিস ক্লিনিক, অথবা অ্যাট দিস ক্লিনিক, আপনি যেটা ইচ্ছা লিখতে পারেন, ইন দিস ক্লিনিক সিন্স 2015। তাহলে পুরো বাক্যটা হচ্ছে হি হ্যাজ বিন ট্রিটিং দ্য প্যাশেন্টস অ্যাট দিস ক্লিনিক সিন্স 2015। আপনি চাইলে দুইটা নাও দিতে পারেন, আপনি যদি নির্দিষ্ট করে যেহেতু পেশেন্টগুলোকে দেখাচ্ছে না যে এই পেশেন্টগুলোকে, আপনি চাইলে দুইটা না দিলেও কোনো অসুবিধা নাই। হি হ্যাজ বিন ট্রিটিং প্যাশেন্টস অ্যাট দিস ক্লিনিক সিন্স 2015, ইন দিস ক্লিনিক বললেও হবে, আপনার যেটা পছন্দ। আচ্ছা, আমাকে সুমিত ভাই প্রশ্ন করছে মিডিয়া ইজ ইনক্রিজিং, এখানে রিগার্ডিং দিয়ে করেছেন, হবে, কোনো অসুবিধা নাই। এখন দেখেন মিডিয়া শব্দটা প্লুরাল না, হ্যাঁ মিডিয়া শব্দটা প্লুরাল। যদি মিডিয়া শব্দটাকে আমি ওই হিসাবে ব্যবহার করতাম যে মিডিয়াম থেকে মিডিয়া, এখন মিডিয়া যে শব্দটা আছে আমাদের এই যে গণমাধ্যম, আপনি দেখেন গণমাধ্যম বলতে গেলে কিন্তু আমরা এখন মিডিয়াই বলতেছি, মাধ্যমগুলো বলতেছি না। এইটা হচ্ছে একটা জেনারেলাইজিং নাম, এই ক্ষেত্রে এটাকে প্লুরাল ধরার দরকার নাই, ঠিক আছে। মিডিয়া বললেই গণমাধ্যমকেই বোঝায়। আর যদি আপনি আরেকটু স্পেসিফিকলি বলতে চান যে আপনি গণমাধ্যম বলবেন, তাহলে আপনি এখানে ম্যাস মিডিয়া অ্যাড করতে পারেন, আপনি বলতে পারেন দ্য ম্যাস মিডিয়া, একই কথা। শুধু মিডিয়া দিয়ে লিখলেও হবে, আপনি ম্যাস মিডিয়া দিলেও হবে। ম্যাস মিডিয়া মানে গণমাধ্যম, একদম আপনি বইলা দিলেন আর কি গণমাধ্যম। এখন আমি যদি শুধু বলি যে মিডিয়া মানে কি রে ভাই, মিডিয়া মানে গণমাধ্যমই তো, তাই না। মিডিয়া নর্মাল কথা বলতে আমরা গণমাধ্যমকেই বুঝি, এই জন্য আপনি শুধু মিডিয়া বা ম্যাস মিডিয়া যেটা দিয়েছে আপনি লিখতে পারেন। তবে আবার ভুল করে হচ্ছে এইটা লিখেন না। আরেকটা শব্দ আছে কিন্তু MESS, ওই ছেলেরা ম্যাসে থাকে না, মেয়েরা ম্যাসে থাকে, নোংরা জিনিস মানে বোঝাইতে গিয়ে ম্যাস কথাটা আমরা ব্যবহার করি, MESS। তো আবার ম্যাস মিডিয়া বললেন না, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন প্যাশেন্সে আবার কি হইল, আচ্ছা ওখানে একটা স্পেস পড়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন দেশগুলি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করছে, আছে ভাই, করছে মানে তার অলরেডি তারা করতেছে। আচ্ছা, দেশগুলি তাহলে করতেছে কারা, অনেকগুলো দেশ করতেছে, তাহলে দেশগুলি ইংলিশ আমরা বলতে পারি হচ্ছে কান্ট্রিজ, দেশগুলি ইংলিশ বলতে পারি কান্ট্রিজ, আর সহযোগিতা করা ইংলিশ হচ্ছে
সহযোগিতা করা ইংলিশ হচ্ছে কোলেবরেট। হ্যাঁ, তো কোলেবরেট থেকে আমরা লিখতে পারি কান্ট্রিজ আর কোলেবরেটিং। কোলেবরেটিং, ঠিক আছে, কান্ট্রিজ আর কোলেবরেটিং, তাহলে দেশগুলি সহযোগিতা করছে, এতটুকু পেয়ে গেলাম। দেশগুলো সহযোগিতা করছে পেয়ে গেলাম। এখন কেন লড়াই করতে, লড়াই করতে ইংলিশ হচ্ছে কি ভাইয়া, আমরা শিখছিলাম লড়াই করতে ইংলিশ হচ্ছে টু ফাইট। লড়াই করতে টু ফাইট। বিরুদ্ধে ইংলিশ হচ্ছে এগেনস্ট। এগেনস্ট জলবায়ু পরিবর্তন, এগেনস্ট দ্য ক্লাইমেট চেঞ্জ, অথবা এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ দিয়ে দরকার নেই, কারণ এখানে ক্লাইমেট চেঞ্জের বিষয়টাকে নির্দিষ্টভাবে দেখানোর কিছু নাই, এটা মানে নর্মালি বললেই হয়। কান্ট্রিজ আর কোলাবোরেটিং টু ফাইট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ, হয়ে গেল। এখন কেউ যদি বলে ভাইয়া কোলাবোরেটিং লিখবো না, যদি বলি যে কো কোঅপারেটিং যদি লিখতে চাই, হবে না? হবে ভাইয়া। কোঅপারেটিং মানে একই কথা, সহযোগিতা করা। কান্ট্রিজ আর কোঅপারেটিং টু ফাইট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, সুমিত ভাই এইভাবে লেখা যাবে না ভাই, এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ টু ফাইট বলা যাবে না, টু ফাইট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ, কিসের বিরুদ্ধে ফাইট করবেন এটা বলতে হবে না। আচ্ছা, হ্যাজ বিন প্রোভাইডিং দিলে কি ভুল হবে? হ্যাজ বিন প্রোভাইডিং আপনি দিতে চান কোথায়? এই যে চিকিৎসা করছে অর্থে আসলে প্রোভাইডিং ব্যবহার করা যাবে না। হ্যাঁ, হ্যাজ বিন ট্রিটিংই বলতে হবে। চিকিৎসা করা ইংলিশে আমরা প্রোভাইডিং বলবো না। প্রোভাইডিং ট্রিটমেন্ট আপনি ওইভাবে বলতে চাইলে বলতে পারবেন যে হ্যাজ বিন প্রোভাইডিং ট্রিটমেন্ট, হ্যাঁ বলতে পারবেন। ট্রিটমেন্ট যদি পরে অ্যাড করেন বলা যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা দেখছি না, ভালো করছেন। আচ্ছা, পুলিশরা 3 দিন ধরে রাস্তায় টহল দিচ্ছে। ভাই দিচ্ছেন দিচ্ছেন যখনই দেখলাম তখনই বুঝলাম যে এখানে কি হবে, কন্টিনিউয়াস হবে। টহল দেয়া ইংলিশ হচ্ছে পেট্রোল, পেট্রোলের সাথে আইএনজি করলে পেট্রোলিং হবে, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে পেট্রোলিং হবে, তাহলে পেট্রোলিং লিখলাম। এখন দেখলাম যে সময় উল্লেখ আছে ফর 3 দিন ধরে, তাহলে ফর 3 days, যেহেতু সময় উল্লেখ আছে তাহলে অবশ্যই আমাকে হ্যাভ বিন বা হ্যাজ বিন লাগাইতে হবে। তাহলে ভাই লাগাবো হ্যাভ বিন, কারণ পুলিশরা যেহেতু বলছে, পুলিশরা ইংলিশ হচ্ছে দ্য পুলিশম্যান। দ্য পুলিশম্যান, পুলিশরা মানে এখানে পুলিশগুলা মানে কয়েকজন পুলিশের কথা বলতেছে। দ্য পুলিশম্যান হ্যাভ বিন প্যাট্রোলিং। প্যাট্রোলিং কোথায় দিচ্ছে? রাস্তায়, তাহলে প্যাট্রোলিং দ্য স্ট্রিটস, রাস্তাগুলিকে কি করছে? প্যাট্রোলিং করছে ফর 3 days, ফর 3 days। দ্য পুলিশম্যান হ্যাভ বিন প্যাট্রোলিং দ্য স্ট্রিটস ফর 3 days, ঠিক আছে। পুলিশরা 3 দিন ধরে রাস্তায় কি করছে? টহল দিচ্ছে। আশা করছি কোনো কনফিউশন নাই। কেউ যদি এইটা লিখে থাকেন ভাই, পুলিশ দ্য পুলিশম্যান না লিখে যদি কেউ এইটা লিখে থাকেন যে ডিরেক্ট দ্য পুলিশ লিখে ফেলছেন, ভাই তবুও হবে। দ্য পুলিশ বললেও পুলিশরাই বোঝাবে, ঠিক আছে, দুইভাবে লেখা যাবে। এই যে অনেকে লিখতেছেন, হ্যাঁ সুমিত ভাই পুলিশ দিয়ে লিখছেন, সমস্যা নেই ভাই, হবে। পরেরটা দেখে নাম্বার 10-এ কি বলতেছে? নাম্বার 10-এ বলতেছে বিজ্ঞানীরা নবায়নযোগ্য শক্তির উৎস নিয়ে গবেষণা করছে। ভাই শেষে দেখলাম কি? শেষে দেখলাম করছে কথাটা আছে। তো আমি তো অলরেডি শিখা গেছি যে করছে কথাটা বললে আমাকে আইএনজি আসবে। তো গবেষণা করা ইংলিশ জানি কি বলছিলাম? কন্ডাক্ট রিসার্চ, মনে আছে? গবেষণা করছে ইংলিশ আমাদের বলতে হবে কন্ডাক্ট রিসার্চ বলতে হবে। তাহলে যেহেতু গবেষণা করছে বলা আছে, তাহলে কন্ডাক্টিং, ঠিক আছে, তাহলে আমাদের ভার্ব হবে কন্ডাক্টিং। বাক্যে কোনো সময়ে কি উল্লেখ আছে? বাক্যে কোনো সময় উল্লেখ নাই, যেহেতু কোনো সময় উল্লেখ নাই তাহলে আমার হ্যাভ বিন হ্যাজ বিন লাগবে না, তাহলে অ্যামিজার লাগবে। তো বলে দিয়েছে বিজ্ঞানীরা, তাহলে আমি বলতে পারি সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট আর কন্ডাক্টিং রিসার্চ। দ্য সায়েন্টিস্ট অথবা সায়েন্টিস্ট আর কন্ডাক্টিং রিসার্চ, বিজ্ঞানীরা পেয়ে গেছি। বিজ্ঞানীরা গবেষণা করছে,
কি নিয়ে করছে দেখেন, নবায়নযোগ্য শক্তির উৎস নিয়ে। নবায়নযোগ্য ইংলিশে রিনিউয়েবল। রিনিউয়েবল শব্দের অর্থ নবায়নযোগ্য। শক্তির উৎস হচ্ছে সোর্স অফ এনার্জি। শক্তির উৎস বলতে বোঝায় সোর্স অফ এনার্জি। তাহলে আমরা লিখতে পারি যে অন অন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। সোর্সেস অফ এনার্জি, ঠিক আছে। সায়েন্টিস্ট আর কন্ডাক্টিং রিসার্চ অন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। এখন বলতে পারেন অন কেন দিয়েছেন ভাইয়া? এখানে আসলে বোঝাচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস নিয়ে না, নবায়নযোগ্য শক্তির উৎসের উপর বা এই বিষয়ে তারা কি করছে, গবেষণা করছে। তো আপনি নিয়ে শব্দটা দিয়ে যে কনফিউজড হবেন, আপনার মনে হবে যে ভাইয়া নিয়ে অর্থ তো উইথ লাগবে। হ্যাঁ, ওইরকম না ভাইয়া, তারা আসলে এইটা নিয়ে গবেষণা করছে না, এইটার উপরে গবেষণা করছে, ঠিক আছে। এই কারণে অনটা হচ্ছে বেস্ট। ওকে, উইথ আমরা এখানে দিব না, কারণ এখানে নিয়ে অর্থ বোঝাচ্ছে যে এই বিষয়ে তারা গবেষণা করছে বা এটির উপরে তারা গবেষণা করছে, এই জন্য আমরা অন দিব। সায়েন্টিস্ট আর কন্ডাক্টিং রিসার্চ অন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। সোর্সেস অফ এনার্জি, শক্তির উৎস। আপনি দেখেন শক্তি মানে কি, এনার্জি, আর র মানে হচ্ছে অফ, শক্তির, তাহলে অফ এনার্জি। আর উৎস ইংলিশ কি, ওই যে রিসোর্স, ঠিক আছে। রিসোর্সকে আমরা সোর্স, সরি, সোর্স হচ্ছে কি আমাদের উৎস। তাহলে কি দাঁড়াচ্ছে, মানে সোর্সেস অফ এনার্জি মানে শক্তির উৎস, আর নবায়নযোগ্য উৎস, শক্তির নবায়নযোগ্য উৎস। বুঝতে পারছেন? এইভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। উইথ দিয়ে লিখছিলাম, আমি জানি উইথ দিয়ে লিখবেন, হ্যাঁ, বাট এই যে বাক্যটার টনটা ধরতে পারা, আপনি বলেন এটা রুল দিয়ে আপনি কেমনে মনে রাখবেন? রুল দিয়ে এগুলো মনে রাখা যায়? এগুলো হচ্ছে যে রিডিং হ্যাবিটের মাধ্যমে পড়তে 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 লিখতে লিখতে একটা সময় হয়ে যাবে। যেমন আজকে পাইলেন এরকমের, চিন্তা করবেন এইটা নিয়ে গবেষণা করছে না এইটার উপরে, বা এই বিষয়ে গবেষণা করছে, কোনটা? হ্যাঁ, এইটার উপরে বা এইটার এই বিষয়ে গবেষণা করছে, অন দিব। বিষয়ে বোঝাইতে অন ব্যবহার করতে হয়। আজকে সকালে গ্রামার বেচে পড়াইছিলাম, হ্যাঁ, প্রিপোজিশনের। আজকে প্রিপোজিশনের গ্রামার বেচে আজকে পঞ্চম ক্লাস গেছে, কালকে ষষ্ঠ ক্লাস হবে। তার মানে প্রিপোজিশনের ব্যবহার একটা হিউজ বিষয়, এটা হিউজ বিষয়। এখন এমসিকিউ পরীক্ষায় তো যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে, এই জন্য অনেক ডিটেল শিখতে হয়। কিন্তু রিটেনে কিন্তু এত বেশি কিছু লাগে না, টুকটাক বুঝলে হয়। যে বলতেছে আস্তে আস্তে দেখবেন আস্তে 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 ক্লিয়ার হচ্ছেন, বাট সময় লাগবে আর কি, এই হলো বিষয়। শিক্ষার্থীরা 2 সপ্তাহ ধরে পরিবেশ সচেতনতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। নিচ্ছেন যেহেতু বলছে, তার মানে আমরা এই যে অংশ নিচ্ছেন, অংশ নেয়া ইংলিশ আমি আপনাদেরকে শিখাইছিলাম যে অংশ নেয়া ইংলিশ হচ্ছে পার্টিসিপেট হয়। পার্টিসিপেট দিয়ে লিখতে পারি, অথবা আরেকটা শব্দ হচ্ছে টেক পার্ট। আমরা পার্টিসিপেট দিয়ে লিখি, যেহেতু অংশ নিচ্ছেন বলছে তার মানে পার্টিসিপেটিং হবে, পার্টিসিপেটিং হবে। এখন 2 সপ্তাহ ধরে যখন দেখলাম যে সময় উল্লেখ করে দিছে ভাই, আমি শিওর এবার আর এমিজার দেওয়া যাবে না, হ্যাভ বিন বা হ্যাজ বিন দিতে হবে। শিক্ষার্থীরা যেহেতু বলছে, স্টুডেন্টস, স্টুডেন্টস যেহেতু আমাকে লিখতে হবে, তাহলে অবশ্যই আমাকে হ্যাভ বিন দিতে হবে, হ্যাভ বিন। স্টুডেন্টস, এই কিবোর্ডটা নিয়ে খুব কষ্টে আছি ভাই, নতুন কিবোর্ড অর্ডার দিছে এখনো আসে নাই। হ্যাঁ, কিবোর্ডে টাইপ করতে গেলে মানে যেটা আগে চাপি ওটা কেমনে জানি পরে আসে। হ্যাঁ, যেটা আগে চাপি এটা পরে আসে, পরেরটা আগে আসে, কি এক যন্ত্রণা। স্টুডেন্টস হ্যাভ বিন পার্টিসিপেটিং, যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন অংশ অংশ নিচ্ছেন বা অংশগ্রহণ করছেন একই কথা। তাহলে শিক্ষার্থীরা পেয়ে গেলাম, শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। পরিবেশ সচেতনতা কার্যক্রমে, পরিবেশ সচেতনতা কার্যক্রমে আপনি ক্রমে বাদ দেন, আগে আপনি বলেন পরিবেশ সচেতনতা কার্যক্রম। পরিবেশ সচেতনতা কার্যক্রম মানে হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা এটাকে বলতে পারি এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তাহলে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রামস।
এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রামস, তাহলে পরিবেশ সচেতনতা কার্যক্রম, কিন্তু আমার অর্থ হচ্ছে কার্যক্রমে, মানে ওইটাতে অংশগ্রহণ করতেছে, এই জন্য আমাকে একটা প্রিপজিশন লাগাইতে হবে ইন। স্টুডেন্টস হ্যাভ বিন পার্টিসিপেটিং ইন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রামস, হয়ে গেল। বুঝতে পেরেছেন? আপনি এটিকে আরেকটু ঘুরায় বলতে পারেন, প্রোগ্রামস না বলে আপনি এরকমের কার্যক্রম এরকম না বলে যদি বলেন যে একটু চেঞ্জ করে দেই ভাইয়া, যে স্টুডেন্টস হ্যাভ বিন পার্টিসিপেটিং ইন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস, যদি আপনি বলতে চান অ্যাক্টিভিটিস, আপনি এইভাবে বলতে পারেন, আপনার ইচ্ছা। যদি আপনি এইভাবে বলতে চান বলতে পারেন। আর সময়টা উল্লেখ করে দেই, ফর কয়দিন জানি ছিল, ফর 2 সপ্তাহ ধরে, ফর 2 উইকস, তাহলে 2 উইকস লাগাই দেই, ফর 2 উইকস। ঠিক আছে? তো আপনি অ্যাক্টিভিটিস দিয়ে লিখতে পারেন, প্রোগ্রাম দিয়ে লিখতে পারেন, আপনার ইচ্ছা। এই জিনিসগুলো এটা আপনার পার্সোনাল চয়েস হিসেবে সামনে আস্তে আস্তে আসবে। ইন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস অথবা ইন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস প্রোগ্রামস ফর 2 উইকস, হয়ে গেল। ওকে, দ্য লার্নার্স হ্যাভ বিন পার্টিসিপেটিং দ্য প্রোগ্রামে, যে পার্টিসিপেটিং অংশগ্রহণ করছে, কিসে করছে, আপনাকে প্রিপজিশন দিতে হবে। ঠিক আছে? পার্টিসিপেটিং ইন দ্য প্রোগ্রাম অফ এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস বলা যাবে না, এনভায়রনমেন্টাল অ্যাজেটিভ দিতে হবে, অ্যাওয়ারনেস নাউন তো, আগে অ্যাজেটিভ দিতে হবে, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। দ্য লার্নার্স হ্যাভ বিন পার্টিসিপেটিং ইন দ্য প্রোগ্রাম অফ এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ফর 2 উইকস, আপনি লিখতে পারবেন, সমস্যা নাই, সুন্দর হয়েছে। আচ্ছা, স্টুডেন্টস হবে না, আমি স্টুডেন্টস লিখি নাই, ও দ্য স্টুডেন্টস আপনি দিতে পারেন। হ্যাঁ, মানে প্লুরাল করার ক্ষেত্রে আর্টিকেল না দেওয়াটাই বরঞ্চ ভালো, কারণ আমি যদি বলি যে শিক্ষার্থীরা খেলছে, আপনি বুঝবেন যে কিছু শিক্ষার্থী খেলছে। আর যদি বলি দ্য স্টুডেন্টস, তখন এই জিনিসটা এমন বোঝা যায় এই যে শিক্ষার্থীরা আমার সামনে, এই যে শিক্ষার্থীরা আছে, আপনাকে দেখায় বলতেছে ভাই এই যে এই শিক্ষার্থীরা খেলতেছে। আর্টিকেল দিলে এইটা বোঝায়, এই জন্য প্লুরাল আগে আর্টিকেল না দিলে ভালো, দিলে সমস্যা নেই, বাট না দেওয়াটা ভালো। আচ্ছা, ক্যাম্পেইন বলতে চান আপু, ক্যাম্পেইন বলতে পারেন, বাট এখানে যেহেতু মানে ইন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস ফর 2 উইকস, হ্যাঁ বলতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, এটা অন হবে না। হ্যাঁ অপূর্ব ভাই, অন লিখছেন আপনি, পার্টিসিপেটিং অন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি ফর 2 উইকস, এখানে দেখেন আপনি দ্য স্টুডেন্টস হ্যাভ বিন পার্টিসিপেটিং অন, ওইটার উপরে না ভাই, ওইটার উপরে সে হচ্ছে অংশগ্রহণ করছে, ওইটাতে করতেছে, ওইটার ভিতরে করতেছে, ওইটার ভিতরেই সে আছে, ওইটার ওই প্রোগ্রামের মধ্যেই সে আছে, এই জন্য ইন দিতে হবে। ঠিক আছে? ইন, তারপরে আপনি যেটা লিখছেন ইন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটি লিখেন না, অ্যাক্টিভিটিস লিখেন, কারণ এখানে কার্যক্রম তো আসলে একটা না, এখানে অনেক কার্যক্রম। আপনি অন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস ফর 2 উইকস লিখলে ভালো হবে। ঠিক আছে? বাট আপনি যদি এইভাবে লিখে রাখেন দ্য স্টুডেন্টস হ্যাভ বিন পার্টিসিপেটিং ইন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, কথাটা মিস হয়েছে, অ্যাওয়ারনেস কথাটা লাগবে, অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি ফর 2 উইকস যদি লিখেন তবুও এনাফ, চলবে, কোনো অসুবিধা নেই। আমি এই প্রশ্ন উত্তরগুলো এই জন্য দিলাম, হয়তো এই প্রশ্নগুলো অনেকের মনের মধ্যে আছে, হ্যাঁ কুটকুট করে ভিতর থেকে। আশা করছি ক্লিয়ার হয়েছেন না? আপনাদের প্রশ্ন থাকলে করেন, হ্যাঁ আমাকে ক্লাসের কোনো লেসন বোঝার জন্য যত প্রশ্ন লাগে করেন, কোনো অসুবিধা নাই। ভাই আমি বলছি 40-50টা ক্লাস নিব, ক্লাস যদি 70টা নেওয়া লাগে আমার আপত্তি নাই, কিন্তু কোথা থেকে শিখতে হবে এবং আমরা যেন পারি, এটা হচ্ছে মূল বিষয়, মাথায় রাখবেন। পরেরটা দেখেন, পরে বাক্যটা তো বলছে শ্রমিকরা ভালো মজুরি এবং কাজের পরিবেশের জন্য ধর্মঘট করছে, বলছে করছে মানে কি, চলছে। ধর্মঘট করা ইংলিশ হচ্ছে স্ট্রাইক, স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট করা, তাহলে যেহেতু বলছে যে ধর্মঘট করছে তার মানে স্ট্রাইকিং হবে, আই এম শিওর স্ট্রাইকিং হবে। এখন কারা করছে, শ্রমিকরা, শ্রমিকরা ইংলিশ হচ্ছে ওয়ার্কার্স। এই যে দেখেন প্লুরাল লিখছেন, এই জন্য আমি আর্টিকেল দেই নাই, প্লুরাল লিখছি তো, শ্রমিকরা বলতে তো আমি নির্দিষ্ট করে কোনো শ্রমিককে দেখাই দিতেছি না,
এই জন্য দেই নাই আর্টিকেল। ওয়ার্কার্স আর কোনো সময় উল্লেখ নাই, তার মানে আর হবে। ওয়ার্কার্স আর স্ট্রাইকিং, তাহলে শ্রমিকরা, দেখেন শ্রমিকরা ধর্মঘট করছে, এতটুক পেয়ে গেছি, এতটুক পেয়ে গেছি। ভালো মজুরি এবং কাজের পরিবেশের জন্য, তাহলে জন্য কথাটা আছে, তাহলে ফর কথাটা আসবে। ফর কিসের জন্য? ফর বেটার ওয়েজেস। মজুর ইংলিশ হচ্ছে ওয়েজেস, যারা জানেন না লিখে রাখেন। ওয়েজও লিখতে পারেন, ওয়েজেসও লিখতে পারেন, যেহেতু অনেকজন শ্রমিক আমরা ওয়েজেস প্লুরাল করে লিখলাম। ফর বেটার ওয়েজেস অ্যান্ড বেটার, আর বেটার লাগবে না, আগে যেহেতু বেটার লিখছি, তাহলে শুধু এখানে ওয়ার্কিং কন্ডিশনস লিখলে হয়ে গেল। কন্ডিশনস, কন্ডিশনস একটা এন হবে। আচ্ছা, ওয়ার্কার্স আর স্ট্রাইকিং ফর বেটার ওয়েজেস অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস, দেখেন হয়ে গেছে। ফর বেটার ওয়েজেস অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস। এখানে একটা বিষয় খেয়াল করছেন তো, যে এখানে বেটার লিখছি বলে কিন্তু পরে আর লিখি নাই, দুই পাশে লেখার দরকার নেই, একবার লিখলেই হবে। কেউ যদি উল্টায় লিখতে চান যে ফর বেটার ওয়েজেস অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস ওয়ার্কার্স আর স্ট্রাইকিং, প্রবলেম নাই, কারণ এই অংশটা দিয়ে কারণ বোঝাইতেছে না। এটা হয়েছে ওই যে আমাদের এমপিটি আর এর আর, এটা হচ্ছে এমপিটি আর এর আর, কেন করতেছে এই রিজনটা বুঝাইতেছে। এটা পরে দিলেও হবে, সামনে দিলেও হবে। যারা সামনে দিয়ে লিখছেন হবে। আচ্ছা, ফর গুড ওয়েজেস, এখানে গুড কথাটা বলাটা ঠিক হবে না। আপনি শুধু গুড ওয়েজেস অ্যান্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট যদি বলেন, এনভায়রনমেন্ট কথাটা আসলে আমরা আমাদের যে ন্যাচারাল যে এনভায়রনমেন্ট এই ক্ষেত্রে বোঝাই। কাজের পরিবেশ বিষয়টা বোঝাতে কন্ডিশন, অবস্থা, তাদের অবস্থাটাকে বোঝাচ্ছে মূলত এখানে। আপনি কিন্তু বুঝেন যে কাজের এখানে পরিবেশ বলতে আসলে কাজের তাদের যে অবস্থা, মানে যে চারপাশের যে অবস্থা, এই বিষয়টাকে মিন করতেছি। এই জন্য এনভায়রনমেন্ট না লিখে এখানে কন্ডিশন বলাটা বেস্ট। আর বেটার কেন বলবো? কারণ এখন যেমন আছে এর চেয়ে ভালো, এখন যেরকম আছে এইটার চেয়ে তারা ভালো চায়, এই জন্য ওইটার সাথে কম্পেয়ার করার জন্য আমরা এখানে বেটার কথাটা নিয়ে আসছি, আমরা গুড লিখি নাই। এগুলো খুব ছোটোখাটো বিষয়, আপনি ধরলাম যে আপনি বেটার বুঝেন নাই, গুড তো বুঝছেন, এনাফ। সামনে যে বেটার যে হবে এগুলো আপনি আস্তে আস্তে পড়তে পড়তে রিডিং হ্যাবিটের মাধ্যমে হয়ে যাবে। ওয়ার্কিং কন্ডিশনস, ওয়ার্ক প্লেস কন্ডিশনও বলতে পারেন, কাজের জায়গার অবস্থা। তবে লাইনটার মধ্যে যেহেতু বলে দিয়েছে যে ভালো মজুরি এবং কাজের পরিবেশ, এই কাজের কথাটার জন্য আমরা আসলে ওয়ার্কিং কন্ডিশনস বলছি, বাট ওয়ার্ক প্লেস কন্ডিশন বললে বোঝায় কাজের জায়গার পরিবেশ। আমরা কাজের জায়গা কথাটা এখানে বলি নাই, এই জন্য ওইটা না লেখাটাই ভালো। ওয়ার্ক এনভায়রনমেন্ট হয় না, হ্যাঁ, ওয়ার্ক এনভায়রনমেন্ট হয় না, ওয়ার্কিং, ঠিক আছে, অ্যাজেটিভ করতে হবে। আপনারা এই যে ওয়ার্কিং কন্ডিশনসটা শিখেন, এই ফ্রেজটা লিখে রাখেন, ফর বেটার ওয়েজেস অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস লিখে রাখেন না, শিখেন না। আমার মাথায় একটা আসছে, ওইটা নিয়ে কেন পড়া থাকবো, একটু নিজেকে আপডেট করি। সরকার বন্যপ্রাণী রক্ষার জন্য একটি নতুন আইন পাশ করেছে, দেখেন করেছে, তার মানে করে ফেলছে। পাশ করা ইংলিশ কি? পাস করা ইংলিশ হচ্ছে পাস, তার মানে পাস্ট হবে। এখন যেহেতু করেছে, তার মানে সামনে হ্যাভ হ্যাজ লাগবে, তাহলে আমি বলবো গভর্নমেন্ট হ্যাজ পাস্ট, সরকার পাশ করেছে। কি পাশ করেছে? একটি নতুন আইন, তাহলে আ নিউ ল, একটি নতুন আইন, তাহলে একটি নতুন আইন কেন করেছে? বন্যপ্রাণী রক্ষার জন্য, জন্য অর্থে আমরা ফর দিয়ে লিখতে পারি, ফর প্রোটেক্টিং, প্রিপোজিশন লিখলে ভার্বের সাথে আইন দিতে হয়, ফর প্রোটেক্টিং ওয়াইল্ড লাইফস। বন্যপ্রাণী ইংলিশ হচ্ছে ওয়াইল্ড লাইফস, যারা জানেন না লিখে রাখেন। আচ্ছা, লাগবে না, শুধু ওয়াইল্ড লাইফ লিখলেই হবে। ওয়াইল্ড লাইফ শব্দটা এটার প্লুরাল ফর্ম নাই, ওয়াইল্ড লাইফ মানেই হচ্ছে আপনার বন্যপ্রাণী। আচ্ছা, এখন কেউ যদি বলে যে ভাই আমি ফর মানে প্রোটেক্টিং লিখবো না, আমি এখানে টু প্রোটেক্ট লিখতে চাই, হবে না? টু প্রোটেক্ট
ওয়াইল্ড লাইফ, তাহলে কি হবে না ভাইয়া? হবে। আপনি টু প্রোটেক্ট দিয়ে লিখলে যেটা হবে, আর ফর প্রোটেক্টিং লিখলে একই কথা। এনএক্টেড লেখা যাবে না জেরিন আপু। এনএক্টেড মানে হচ্ছে প্রণয়ন করা, নতুন আইন প্রণয়ন করা। এখানে প্রণয়ন করার পাশ করাটা ডিফারেন্ট বিষয়, ঠিক আছে? পাশ করা হয় সংসদে, আর প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়। দুইটার দুই জিনিস, হ্যাঁ। টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন আ নিউ ল। টেকেন মানে হচ্ছে বোঝাবে যে সরকার নতুন আইন নিয়েছে। নিয়েছে না ভাই, পাশ করেছে, এজন্য কি হবে? পাস্ট হবে। টেকেন আমরা বলবো না। বুঝতে পারছেন না? নেয়া আর পাশ করা তো এক জিনিস না। সংসদ স্পিকার এই মানে ডেকে ডেকে বলে যে কণ্ঠভোটে পাশ হয়েছে, কণ্ঠভোটে পাশ হয়েছে। আপনার সংসদ কখনো দেখেছেন অধিবেশন? দেখেন, ওখানে পাশ করে। আচ্ছা, তাহলে টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ কিন্তু একসাথে লিখবেন। টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ বা অথবা ফর প্রোটেক্টিং ওয়াইল্ড লাইফ গভর্নমেন্ট হ্যাজ পাসড আ নিউ ল। ঠিক এইভাবে লিখতে হবে। পরেরটা দেখেন। পরেরটা বলতেছি যে স্থানীয় সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা প্রয়োগ করে। প্রয়োগ করে ইংলিশ কি? আমরা প্রয়োগ করা ইংলিশ শিখছিলাম। প্রয়োগ করা ইংলিশ আমরা বলছিলাম যে প্রয়োগ করা ইংলিশ হচ্ছে এনফোর্স। তাহলে প্রয়োগ করে বলছে, যেহেতু করে, তাহলে এটা এনফোর্স হইতে পারে অথবা এনফোর্সেস হইতে পারে, দুইটার যে কোনো একটা। কারা করে বলছে? স্থানীয় সরকার। স্থানীয় সরকার ইংলিশ হচ্ছে কি? দ্য লোকাল গভর্নমেন্ট। তাহলে আমরা বলবো দ্য লোকাল গভর্নমেন্ট অথবা শুধু লোকাল মানে লোকাল গভর্নমেন্ট, আপনি যেটা বলেন। লোকাল গভর্নমেন্ট অথবা দ্য লোকাল গভর্নমেন্ট এনফোর্সেস। এনফোর্সেস মানে হচ্ছে প্রয়োগ করে। কি প্রয়োগ করে? প্রয়োগ করে হচ্ছে নীতিমালা। নীতিমালা শব্দের অর্থ হচ্ছে পলিসিস। পলিসি মানে একটা নীতিমালা। এটা থার্ড পারসন, সরি, এটা কমন নাউন, এটাকে সিঙ্গুলার রাখা যাবে না, এই জন্য পলিসিস প্লুরাল করে দিচ্ছি। দ্য লোকাল গভর্নমেন্ট এনফোর্সেস পলিসিস। তাহলে নীতিমালা প্রয়োগ করে, এই পর্যন্ত পেয়ে গেছি। কেন করে? জনগণের নিরাপত্তা, তাহলে হচ্ছে পিপল সেফটি বা পাবলিক সেফটি নিশ্চিত করতে ইংলিশ হচ্ছে টু এনশিওর। নিশ্চিত করতে, তাহলে নিশ্চিত করতে হচ্ছে টু এনশিওর পাবলিক সেফটি। পাবলিক সেফটি। অথবা আপনি চাইলে এটাও লিখতে পারতেন, ফর এনশিওরিং পাবলিক সেফটি, যেটা আপনার ভালো লাগে। দ্য লোকাল গভর্নমেন্ট এনফোর্সেস পলিসিস টু এনশিওর পাবলিক সেফটি। ঠিক আছে? আচ্ছা, জেরিন আপু, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা। গোলায় ফেললে হবে না কিন্তু, ইমপ্লিমেন্ট লেখা যাবে না। প্রয়োগ করে মানে হচ্ছে এনফোর্স, শক্তি প্রয়োগ করে, হ্যাঁ, ক্ষমতা দেখায়, ক্ষমতা প্রয়োগ করে। এখানে প্রয়োগ করে মানে ক্ষমতা প্রয়োগ করে, এনফোর্স করে। আর ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করে, এক জিনিস না। লাস্ট বাক্যটা দেখেন। লাস্ট বলতেছে স্বেচ্ছাসেবীরা বন্যা শুরু হওয়ার পর থেকে খাবার বিতরণ করছে। তাহলে এখানে কাহিনী পাইছি একটা, করছেন পাইছি, তার মানে বিতরণ করা ইংলিশ হচ্ছে ডিস্ট্রিবিউট। তাহলে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিং। ডিস্ট্রিবিউটিং। আর বন্যা শুরু হওয়ার পর থেকে এই যে সময় পেয়ে গেছি, সময় যেহেতু পেয়ে গেছি, ডিস্ট্রিবিউটিং হবে শিওর। ডিস্ট্রিবিউটিং হবে শিওর, কিন্তু আগে এমিজার লিখতে পারবো না, সময় উল্লেখ আছে। তাহলে আমাকে লিখতে হবে হ্যাভ বিন। হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং। কারা করছে? স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবীরা ইংলিশ হচ্ছে ভলান্টার্স। ভলান্টিয়ার্স, হ্যাঁ, ভলান্টিয়ার্স হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং। যে ভলান্টিয়াররা কি করছে? বিতরণ করছে। কি বিতরণ করছে? খাবার। তাহলে খাবার ইংলিশ লিখতে পারি ফুড। ভলান্টিয়ার্স হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং ফুড। স্বেচ্ছাসেবীরা, স্বেচ্ছাসেবীরা খাবার বিতরণ করছে, পেয়ে গেলাম, বন্যা শুরু হওয়ার পর থেকে। তাহলে সিন্স থেকে অর্থে সিন্স, সিন্স দ্য ফ্লাড, সিন্স দ্য ফ্লাড স্টার্টেড, অথবা স্টার্টেড না লিখে বিজ্ঞানও লিখতে পারেন।
ভলান্টিয়ার্স হ্যাভ বিন ডিস্ট্রিবিউটিং ফুড সিন্স দ্য ফ্লাড বিগ্যান, অর্থাৎ বন্যা শুরু হওয়া, আচ্ছা ফ্লাডস লিখে নেই, ফ্লাড লিখে রাখছি, ফ্লাডস, হ্যাঁ, বন্যা শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছাসেবীরা খাবার বিতরণ করছে। এইবার আমাকে বলেন, এই যে 4টা টেন্স পড়াইলাম এই ক্লাসগুলিতে, এই 4টা নিয়ে আর কোনো কথা আছে কিনা? এই 4টা বুঝলে বাকিগুলো বোঝানো আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। একটু আমাকে বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু বলেন। আর না যদি কোনো প্রবলেম থাকে আমরা আজকে চলে যাব আমাদের পরের আলোচনা। আজকে মূলত আমরা পাস্ট টেন্সের বাক্যগুলি নিয়ে একটু কথা বলবো। পাস্ট টেন্স। ঠিক আছে, হোমওয়ার্ক থেকে তাহলে বের হয়ে গেলাম। একটু দ্রুত বলতে হবে, কোনো সমস্যা থাকলে একটু দ্রুত বলতে হবে। আচ্ছা, কোনো প্রশ্ন নাই, হ্যাঁ। আচ্ছা, এখন একটু দেখেন, আমরা ইতিমধ্যে যে আলোচনাগুলো করেছি, আমরা 4টা টেন্সের বিষয়গুলো শিখেছি, 4টা টেন্সের বিষয়গুলো সুন্দর করে শিখেছি। এখন একটু খেয়াল করেন, আমরা কি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে আলোচনা করে, আমরা বলছিলাম আলোচনা করে এটা ডিসকাস হইতে পারে, আবার এটা ডিসকাসেস হইতে পারে, যে কোনো একটা হবে। আলোচনা করছে, করছে বললে আইএনজি আসবে, ডিসকাসিং আসবে। আর ওই যে বলছিলাম যে যেহেতু সময় উল্লেখ নাই, তাহলে সামনে একটা এম ইজ আর যে কোনো একটা সামনে আসবে, এম ইজ আর তারপর ডিসকাসিং। আলোচনা করেছে মানে করে ফেলছে, করে ফেলছে থাকলে বলছিলাম যে ভার্ব 3 হবে ডিসকাসড, ডিসকাসড। আর ডিসকাসড এই কারণে আমরা লিখবো যেহেতু কাজটা হয়ে গেছে, আর এই হয়ে গেছে বুঝাইতে বলছিলাম সামনে আমাদেরকে একটা হ্যাভ অথবা একটা হ্যাজ আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যাড করতে হবে, হ্যাভ হ্যাজ অ্যাড করব। শেষে আরেকটা ছিল যে তারা 1 ঘন্টা ধরে আলোচনা করছে, করছে মানে ডিসকাসিং হবে। আর যেহেতু সময় উল্লেখ আছে, তাহলে সামনে আমাদেরকে একটা হ্যাভ বিন অথবা আমাদেরকে একটা হ্যাজ বিন কি করতে হবে, অ্যাড করতে হবে। আমরা এই 4টা বিষয় গত এই কয়েকটা দিনে খুব ভালো করে বোঝার চেষ্টা করেছি, এবং একই সাথে আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকমের যে অ্যাডভার্বিয়ালসগুলো আছে এগুলো আমরা সেন্টেন্সের কিভাবে ব্যবহার করব, প্রিপজিশনগুলো কিভাবে ব্যবহার করতে, এগুলো শিখলাম। এখন এগুলোর সাথে আমরা যে জিনিসটা শিখব আজকে, সেটি হচ্ছে যে আলোচনা করে শিখেছি। খেয়াল করবেন, আলোচনা করে করে শিখেছি, আলোচনা করছে শিখেছি, আলোচনা করেছে করেছে শিখেছি, আর সময় সহ করছে শিখেছি। করছে এটা আমরা শিখেছি, করছে বা করতেছে। প্রেজেন্টের 4টা চলে গেলে আমাদের পাস্টের 4টা আসে। এখন পাস্টের মধ্যে বিষয়গুলো কি কি দাঁড়ায়? পাস্টে বিষয়গুলো দাঁড়ায় যে আলোচনা করেছিল, খেয়াল করেন, আলোচনা করেছিল, করেছিল, গিয়েছিল, খেয়েছিল, পেরেছিল, দেখেছিল, অতীতে একটা কাজ করে ফেলছিল। যেমন ধরেন আজকে আমি বলতেছি যে আমি লিখি, আর কালকে আমি বলতেছি আমি লিখছিলাম। আমি লিখি, আজকে বলতেছি আমি লিখি, রাইট অথবা রাইটস, লিখেছিলাম তাহলে রোট। তো করেছিলাম কথাটা বললে আমাদের ভার্বের ভার্ব টু লিখতে হয়। ভার্বের কি লিখবো আমরা? এক্ষেত্রে আমরা লিখবো ভার্বের ভার্ব টু। এবং এই যে আলোচনা করেছিল, করেছিল ইংলিশ হচ্ছে ডিসকাসড, এটা ভার্ব টু। আপনারা কিন্তু খেয়াল রাখেন
যে ভার্ব 3 মানে করেছে, তখন এটার আগে হ্যাভ হ্যাজ আসে। এখন ডিসকাসের ভার্ব 2 হচ্ছে ডিসকাসড, বাট যখন আপনি এটার আগে কোনো হ্যাভ হ্যাজ দিচ্ছেন না, এটা বোঝাচ্ছে আলোচনা করেছিল। উই ডিসকাসড, আমরা আলোচনা করেছিলাম। হি ডিসকাস, সে আলোচনা করেছিল। ঠিক আছে? দে স, তারা দেখেছিল। সাবজেক্টটা যখন ভার্ব 2 দিব তখন বোঝাবে যে আমরা এই কাজটি করেছিলাম। ঠিক আছে? করেছিলাম। ফারাবি ভাই পরে আসতেছি, হ্যাঁ আমি এটা শেষ করি, একটার মধ্যে আরেকটা নিলে আসলে এখানে ঝামেলা আছে অন্যদের। তো ভার্ব টু আমরা ব্যবহার করছি, তাহলে খেয়াল করেন আলোচনা করেছিলাম, আলোচনা করেছিল, আলোচনা করেছিলে, অতীতে কাজটা শেষ হয়ে গেছিল। এইটা বোঝাইতে গিয়ে আমরা এই ডিসকাসড বা ভার্ব টু কথাটা ব্যবহার করব। তাহলে এই পাঁচটার মধ্যে পার্থক্যটা কিন্তু বুঝতে পারছেন। আলোচনা করে, করছে, করেছে, একটি সময় ধরে মানে করতেছে, আরেকটা হচ্ছে করেছিল, করে ফেলছিল, সোজা কথা করে ফেলছিল। এখন এইটার পরে যেটা আসে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হলো, আপনি দেখেন যে আজকে বৃহস্পতিবার, আমি বলতেছি যে আমি আপনাদের পড়াচ্ছি এখন, রাইট নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পড়াচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম টিচিং। বাট যখন আমি এটা ধরেন আগামী সোমবার চলে আসবে, সোমবারে বলবো যে বৃহস্পতিবার আপনাদের পড়াচ্ছিলাম, পড়াচ্ছিলাম, কাজটা করছিলাম আগে, গত বৃহস্পতিবার পড়াচ্ছিলাম, এই যখন ছিলাম বলবো, এখানে তো বোঝাচ্ছে যে কাজটা করতেছিলাম, চলমান বোঝাইতেছে। তো চলমান বোঝাইলেও ওখানে সেই ডিসকাজিংই হবে, ডিসকাজিংই হবে। কিন্তু পার্থক্য হইল আগে আমরা লিখতাম অ্যামিজার, আর এখন আমরা লিখবো ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার লিখবো, যে আই ওয়াজ ডিসকাজিং অথবা উই ওয়ার ডিসকাজিং, আমরা আলোচনা করছিলাম বা আমি আলোচনা করছিলাম। কথা ক্লিয়ার? কথা খেয়াল করেন কিন্তু, আলোচনা করেছিল, তাহলে দে ডিসকাসড, শুধু ভার্ব টু, আলোচনা করেছিল। আর আলোচনা করতেছিল, তাহলে দে ওয়ার ডিসকাজিং, ওই ডিসকাজিংই হবে, শুধু চেঞ্জের মধ্যে আসতেছে আমাদের ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ারের মধ্যে চেঞ্জিংটা আসতেছে। ঠিক আছে? আরেকটা হলো পাস্ট পারফেক্টের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়। এইটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, এটা নিয়ে আগে কথা বলতেছি না, এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আরেকটা জিনিস দেখেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো যে তারা 1 ঘন্টা ধরে আলোচনা করতেছিল, তার মানে এখানেও কাজটা চলমান ছিল, এখানে হচ্ছে ওই ডিসকাজিংই হবে। কিন্তু এখানে আমি সময় উল্লেখ করছি যে 1 ঘন্টা ধরে আলোচনা করতেছিল। যখনই সময় বলবো, সময় উল্লেখ থাকলে আমরা জানি তো সেখানে আগে হ্যাভ বিন হ্যাজ বিন হয়তো, হ্যাভ বিন হ্যাজ বিন বোঝায় যে তারা 1 ঘন্টা ধরে আলোচনা করতেছে, মানে এখন রানিং আছে। আর করতেছিল মানে এটা অতীত হয়ে গেছে, অতীত হয়ে গেলে ওখানে আর হ্যাভ বিন দেওয়া যায় না, সেখানে হ্যাড বিন দিতে হয়, তখন আমরা শুধু হ্যাড বিন লিখছি। আমরা বলতেছি যে দে হ্যাড বিন ডিসকাজিং, যে তারা কি করছিল, আলোচনা করতেছিল। ঠিক আছে? তো আপনারা একটু মানে খেয়াল করেন, আলোচনা করতেছিল, আমি যখন এরকম বলতেছি যে করতেছিল বা করছিল, যখন আমি বলতেছি তখন আমার আইএনজি আসতেছে, জাস্ট ছিল কথাটা মানে পাস্ট বোঝানোর জন্য আমি এমএজআর না দিয়ে ওয়াজ ওয়্যার দিচ্ছি। এখানে সেম কথা, আলোচনা করতেছিল, করতেছিল, সেম বিষয় করতেছিল, এখানেও আইএনজি হবে, কিন্তু এখানে সময় উল্লেখ থাকবে, তারা 1 ঘন্টা ধরে আলোচনা করতেছিল, তারা 2 ঘন্টা ধরে সাঁতার কাটতেছিল, সময় উল্লেখ থাকবে। সময় উল্লেখ থাকলে আমরা সেই ডিসকাজিং এ লিখবো, যার সামনে হ্যাড বিন লাগাই দেব। তার মানে এই দুইটা জিনিসের মধ্যে ঠিক ওই প্রেজেন্টের মতো এর বিষয়, যে আইএনজি আইএনজি হবে, বা সময় উল্লেখ থাকলে হ্যাড বিন, সময় উল্লেখ না থাকলে ওয়াজ ওয়্যার। এই অংশটুকু কি বুঝতে পারছেন? একটু আমাকে কনফার্ম করেন তো, এতটুকু কি বুঝতে পারছি আমরা? আমি আর অনেকগুলো এক্সাম্পল দিব, হ্যাঁ আমরা লিখলেই ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে।
এখন আমি কয়েকটা বাক্য লিখি, তারপর আমি একটু বোঝাই। দেখেন, আমরা খুব সহজ একটা ভার্ব নিই বোঝার জন্য। সহজ একটা ভার্ব হচ্ছে গো। হ্যাঁ, দেখেন, প্রথম যদি বলি যায়, যায়, আমরা একটু বাক্যই লিখি। যেমন তারা, তারা যায়। তারা যায় বললে আমি বুঝি যায় ইংলিশ হইতেছে গো হইতে পারে, গোজও হইতে পারে। তারা ইংলিশ হচ্ছে দে, দে হইলে তো আর গোজ হয় না, তাহলে দে গো, তারা যায়। এখন যদি বলি যে তারা যাচ্ছে ভাইয়া, তারা যাচ্ছে, যাচ্ছে মানে কি? যাচ্ছে মানে গোয়িং। আর যেহেতু কোনো সময় উল্লেখ নেই, তাহলে সামনে এমিজার লাগবে, তাহলে দে আর গোয়িং, তারা যাচ্ছে। তারা গিয়েছে, তারা গিয়েছে মানে কি ভাইয়া? তারা মানে কাজটা করে ফেলছে, তারা গিয়েছে, গিয়েছে মানে কাজটা শেষ। আমরা জানি কাজটা শেষ হয়ে গেলে আমাদের লাগে ভার্ব থ্রি, তাহলে গন, আর সামনে একটা হ্যাভ হ্যাজ লাগাইতে হয়। তো হ্যাভ হ্যাজ লাগাইতে গেলে দে এর সাথে হ্যাভ বসাইতে হবে ভাইয়া, তাহলে আমাদের বাক্যটা হচ্ছে দে হ্যাভ, তারা গিয়েছে। তারা 1 ঘন্টা ধরে যাচ্ছে, তারা, তারা 1 ঘন্টা, 1 ঘন্টা ধরে যাচ্ছে, সময় উল্লেখ আছে। যেহেতু বলছে যাচ্ছে তার মানে গোয়িং হবে, কিন্তু যেহেতু সময় উল্লেখ আছে তাহলে হ্যাভ বিন হবে, তাহলে হবে দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। ঠিক আছে, এই চারটা আমরা একদম ক্লিয়ার। এখন পাস্টে কাহিনীগুলো কেমন হয় দেখেন। তারা যায়ের জায়গায় এখন তারা বলবে যে তারা, তারা গিয়েছিল। খেয়াল করেন, তারা, তারা গিয়েছিল। তারা গিয়েছিল মানে হচ্ছে দে ওয়েন্ট, কিচ্ছু লাগবে না, শুধু তারা গিয়েছিল ইংলিশ হচ্ছে দে ওয়েন্ট, শুধু ভার্ব টু ভাইয়া, দে ওয়েন্ট, তারা গিয়েছিল, কিছু লাগবে না। আবার বলছে যে তারা, তারা যাচ্ছিল। দেখেন অতীতকালে তারা এই কাজটা করতেছিল আর কি, এটা বোঝাচ্ছে তারা যাচ্ছিল, তারা যাচ্ছিল। যেহেতু তারা যাচ্ছিল বলছে, তার মানে যাচ্ছিল মানে চলতেছিল কাজটা, তাহলে গোয়িংই হবে। কিন্তু তারা তো এই কাজটা অতীতে করতেছিল, তাহলে অ্যামেজার লিখতে পারবো না, লিখবো কি ওয়াজ ওয়ার, তাহলে দে সাথে লিখবো কি দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। পাস্ট পারফেক্টের একটা বাক্য আছে, এটার পাস্ট পারফেক্ট হয় হচ্ছে দে হ্যাড গন। এইটার কাহিনী আমি একটু পরে বলতেছি, হ্যাঁ, এটা রাখলাম। তারা যাচ্ছিলটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি যে তারা 1 ঘন্টা ধরে যাচ্ছিল, 1 ঘন্টা, ঘন্টা ধরে যাচ্ছিল। একটু দেখেন, তারা 1 ঘন্টা ধরে যাচ্ছিল। ভাইয়া যাচ্ছিল ইংলিশ তো হচ্ছে গোয়িং, সময় উল্লেখ আছে, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন লাগবে। তো যেহেতু পাস্টের বোঝাচ্ছে এই জন্য আমরা হ্যাভ হ্যাজ না, আমরা হ্যাড বিন লিখবো, দে হ্যাড বিন গোয়িং, দে হ্যাড বিন গোয়িং ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা ধরে যাচ্ছিল। আপনি দেখেন যে যাচ্ছিল, যাচ্ছিল, এই দুইটাই কিন্তু সেম প্রসেস, একদম ঠিক আগের মতো। সময় উল্লেখ নাই, ওয়ার হয়েছে, সময় উল্লেখ থাকলে হ্যাড বিন হবে। আর এমিজারের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার, এই জন্য ওয়ার লিখছি, আর হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড বিন, এর জন্য হ্যাড বিন লিখছি। এই অংশটা নিয়ে আমি আশা করবো আপনাদের মধ্যে কোনো কনফিউশন নাই, আমরা কোনটা কেন লিখছি, কোন সেন্সে লিখছি, আর একটু প্র্যাকটিস করলে আরো ভালো বুঝবো। এখন একটু দেখেন, হ্যাডের কথাটা আমি আলাদা করে রাখছি, এটা একটা নতুন বিষয়, একটু বোঝেন ভাই, বিশ্বাস করেন। এইটা পাস্ট ইনডিফিনিট আর এটা পাস্ট পারফেক্ট। আপনি যখন দে ওয়েন্টের বাংলা লিখবেন, এইটার অর্থ হচ্ছে তারা গিয়েছিল। আর হ্যাডের পরে ভার্ব থ্রি, যদি আপনি হ্যাডের পরে ভার্ব থ্রি যদি আপনি পাস্ট পারফেক্টের বাংলা করেন, পাস্ট পারফেক্টের বাংলা করলে একেবারে হুবহু কি আসবে? অর্থ আসবে একেবারে হুবহু। মানে কোনো রকমের বাংলা ট্রান্সলেশনে আপনি জীবনও বুঝতেই পারবেন না কোনটা পাস্ট ইনডিফিনিট আর কোনটা পাস্ট পারফেক্ট, আপনি বুঝতেই পারবেন না। দে ওয়েন্ট মানেও তারা গিয়েছিল, দে হ্যাড গন মানেও তারা গিয়েছিল।
তাহলে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসবে, ভাইয়া তাহলে দুইটার দরকার কি বা কখন কোনটা ব্যবহার করব, এই বিষয়ে আমি আলোচনা করব, একেবারে পানির মতো ক্লিয়ার করে দেব। ঠিক আছে, টেনশন করবেন না। বাট মিনিংটা বুঝছেন কিনা এটা বলেন, যে দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল, দে আর গোয়িং মানে তারা যাচ্ছিল, দে হ্যাড গন মানে তারা গিয়েছিল, মানে দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল, দে হ্যাড গন মানে তারা গিয়েছিল, আর তারা 1 ঘন্টা ধরে যাচ্ছিল মানে দে হ্যাড বিন গোয়িং ফর 1 আওয়ার। এই অংশটা বুঝতে পারছেন কিনা বলে। আমি আপনাদের আজকে আহ, হচ্ছে কিছু সেন্টেন্স দিব, এই রকমের বাংলা লেখা থাকবে, এই যে 8টা বাক্য না, এই আটটা আটটা বাক্যের মতোই যেন আপনি বাক্যগুলো লিখতে পারেন 8টা টেন্সের। আমি এরকমের হোমওয়ার্ক দিব, সুন্দর করে হোমওয়ার্কগুলো লিখে রাখবেন। এমন হইতে পারে যে হোমওয়ার্কটা অনেক সহজ থাকবে, এবং হোমওয়ার্কে অবশ্য আমাদের একটু টাফ হয়ে যায়, কারণ কালকেই তো ক্লাস। আচ্ছা, তাহলে আজকে হোমওয়ার্ক না দিই, হ্যাঁ আজকে হোমওয়ার্ক না দিই, কালকে ক্লাসে আমি আরেকটু ভালো করে বোঝাই, এই ডিফারেন্সগুলো আরেকটু ভালো করে বোঝাই, পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা মানে কখন ব্যবহার করি, এই বিষয়গুলো আরেকটু আমি ক্লিয়ার করি, তারপর হোমওয়ার্ক দিই। ঠিক আছে, এই পর্যন্ত এই কয়টা অপশন নিয়ে আমি আশা করব আপনাদের কোনো ডাউট নাই। যদি আপনারা বুঝে থাকেন, আমি কয়েকটা বাক্য দিয়ে আপনারা একটু করেন তো দেখি, ট্রাই করেন, প্র্যাকটিস, হ্যাঁ একটু প্র্যাকটিস করেন, দেখেন তো পারেন কিনা। কোনটাতে যাবে, 8টা জিনিস শিখাই ফেলছি, কোনটাতে যাবে। যেমন একটা হচ্ছে এরকমের, যে আমরা আমরা টিভি আমরা টিভি দেখছি। টিভি দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ, তাই না? আমরা টিভি দেখছি, দেখছি মানে কি, চলতেছে, মানে দেখতেছি। আমরা টিভি টিভি দেখতেছিলাম, আমরা টিভি দেখতেছিলাম। আমরা টিভি আমরা টিভি আচ্ছা, আমরা আমরা সকাল থেকে টিভি দেখছি, মানে এখনো দেখতেছি, দেখছি। আবার এটার আরেকটা ফর্ম হইতে পারে, আমরা সকাল থেকে টিভি দেখ দেখছিলাম, দেখতেছিলাম আর কি, হ্যাঁ দেখছিলাম। এই কয়টা বাক্য হয়েছে, 1 2 3 4, এই 4টা বাক্য ট্রাই করেন তো। আমরা টিভি দেখছি মানে এখন দেখতেছি, আমরা টিভি দেখতেছিলাম মানে দেখতেছিলাম আগে, আমরা সকাল থেকে টিভি দেখছি, সকালে শুরু করছে এখনো দেখতেছি, আমরা সকাল থেকে টিভি দেখতেছিলাম মানে সকাল থেকে আহ, দেখা শুরু করছিলাম তখনও দেখতেছিলাম। ঠিক আছে, এই 4টা বাক্য একটু সলভ করেন তো আপনারা দেখি। কালকে কিন্তু আমাদের ক্লাস আছে, হ্যাঁ। আজকে আসলে হোমওয়ার্ক দিতে পারলে ভাল লাগতো আমার, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো আমি আসলে যেহেতু এগুলো আগে থেকে সব রেডি করে রাখি না, আমি ইনস্ট্যান্টলি ক্লাসের মেরিট বুঝে, ক্লাসের অবস্থা বুঝে, স্টুডেন্টদের অবস্থা বুঝে এগুলো দেই। রাতে মনে হয় না আজকে টাইম পাবো, আর কালকে সকালেও হচ্ছে গ্রামার বেচের ক্লাস আছে, সকালেও টাইম করতে পারবো না, হ্যাঁ। এনা আপু কিন্তু লিখে ফেলছে, উই আর ওয়াচিং টিভি, উই ওয়ার ওয়াচিং টিভি, উই হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং, উই হ্যাড বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং। খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ আপু। মিজানুল হক ভাই, উই আর ওয়াচিং টিভি, উই ওয়ার ওয়াচিং টিভি, উই হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং, উই হ্যাড বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং। বাহ, আশা করি সবাই এখন বুঝে গেছেন উত্তর কি কি হবে। আশা করি কেন আর হয়েছে, কেন ওয়ার হয়েছে, এগুলো আপনাদের ওই যে কোন টেন্সে, ওই টেন্সের স্ট্রাকচার কি, আমি আশা করবো এগুলো আর এখন লাগে না। এগুলো লাগে এখন বলেন, এগুলো লাগে? এগুলো আর লাগার কথা না। যদি আমি আপনাদের ওই স্ট্রাকচার থেকে বের করে নিয়ে আসতে পারি এই কদিনের মধ্যে, আমি সফল হয়েছি। যদি বের করে এনে ফেলতে পারি আর, ঠিক আছে। সবার ঠিকঠাক আছে, হ্যাঁ।
ঠিক আছে, আমি আর কোনো প্রবলেম পাচ্ছি না। তো ঠিক আছে, আমরা আজকে আর ক্লাসটা বড় না করি। আমি যে 8টা বাক্যের বিষয়গুলো বললাম, আপনারা এই হোমওয়ার্কটা আমি সরি এই নোটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ক্লাস নোটটা। আপনারা বাসায় এরকমের বাক্য নিজেরা 2-1টা বানিয়ে একটু চর্চা করবেন। কালকে ক্লাসে আমি এই পাস্ট পারফেক্টটা কখন ব্যবহার করতে হয় এটার আলোচনা আমি করি নাই, এটা এটা কালকে আমরা আলোচনা দেখি, আমরা বেশ বড় বড় কিছু বাক্য ট্রাই করব, তখন এটার আরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আর এই 8টা বোঝা যাওয়া মানে আপনি ইংলিশের 50% হয়ে গেছে। ফিউচারের 2টা জিনিস আমরা শুধু শিখবো, ইনডিফিনিট আর কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে খুব অল্প আলোচনা। এরপরে আমরা মূলত আমাদের সেকেন্ড ফেজ, আমরা প্যাসিভ বয় মানে বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা সেই ফেজে যাব। সেই ফেজে হয়ে গেলে আমাদের বেসিক পার্টটা শেষ। এরপর আমরা একটু কঠিন টাইপের বাক্য কিভাবে বানানো যায় আমরা সেদিকটাতে ফোকাস করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। কালকে কথা হচ্ছে, ঠিক আছে? আর 15 নম্বর বাক্যটা নিয়ে জানি এক ভাইয়ের কি একটা প্রশ্ন ছিল, বিজ্ঞান হলো কেন? ওখানে বিজ্ঞান এই জন্য হয়েছিল ভাই, ওই যে সিন্সের পরে সাবজেক্ট ভার্ব লেখা যায়, যেহেতু শুরু হয়ে গেছিল আর কি, এই জন্য এটা বোঝাইতে আমরা সিন্সের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু ব্যবহার করছি, ঠিক আছে? এই হলো বিষয়টা। সামনে এগুলো আরো আসবে, আমি দেখাবো সামনে আরো এগুলোর অনেক বাক্য আসবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।